উই আর লাইভ। একবার জাস্ট সাউন্ড একটু আমি চেক করে নিচ্ছি, তারপর আমরা মানে আড্ডাটা শুরু করবো আর কি। ঠিক আছে, হুম। দেখ। হ্যালো হ্যালো। সাউন্ড সাউন্ড ঠিক আছে। ঠিক আছে তো? হ্যাঁ। ওকে। হ্যাঁ, 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 হ্যাঁ। তো আজকে আমরা 20th এপিসোডে চলে এসেছি, গোধূলি আড্ডাতে। আজকে আমাদের সাথে আহ, একজন অতিথি নয়, দুজন অতিথি আছে। এবং মানে এটা খুবই ভালো লাগছে, যে মানে আমরা অনেকদিন ধরে প্ল্যান করছিলাম এই দুজন মানুষকে আনবার। কারণ আমরা 2022-এই সম্ভবত কালকক্ষ বলে একটি ছবি মুক্তি পেয়েছিল। আমি আর স্নেহা সেই সময় হলে গিয়ে ছবিটি দেখেছিলাম, এবং এত ভালো লেগেছিল ছবিটা দেখার পরে আমরা তারপরে তাদের সাথে কথাও বলেছিলাম ছবিটা নিয়ে। তো আজকে সেই সব ছবি নিয়ে এবং তাদের সাম্প্রতিকতম ছবি যেটা মন পতঙ্গ মুক্তি পেতে চলেছে ডিসেম্বর মাসে 13 তারিখে। তো সেটা নিয়ে আমরা কথা বলবো। তো আজকে আমাদের সাথে আছে হচ্ছে শর্মিষ্ঠা মাইতি এবং রাজদীপ পাল। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং হেয়ার। তোমাদেরকে ওয়েলকাম। থ্যাংক ইউ, আর হ্যালো। প্লেজার। হ্যাঁ, একদমই, মানে আমরাও আসতে পেরে খুবই খুশি, এবং বহুদিন ধরে আমি এটা ফলো করছিলাম, মানে 20th এপিসোড কিনা সেটা জানতাম না, বাট তোমাদের এই এটা আমি মানে আগের কয়েকটা দেখেও ছিলাম, সো উই ওয়ার অলসো কিন অন ইট, যে এ ধরনের একটা আড্ডা করাই যেতে পারে, এবং মানে বহু মানুষ আজকে এই ফরম্যাটটাতে আড্ডা করে, এবং যেহেতু কালকক্ষ বললে, মানে কালকক্ষ দিয়েই বা ওই সময়টা দিয়েই তো শিখেছি যে কতটা এইভাবেও কানেক্টেড থাকা যায়। তো মানে হ্যাঁ, এরকম সেইখান এরকম থেকে আড্ডা থেকেই একদমই কালকক্ষ শুরু। একদমই একদমই এরকম আড্ডা থেকে কালকক্ষ শুরু, এবং সর্বোপরি মানে এটা যে সম্ভব এবং এইভাবে যে এতটাই কানেক্টেড থাকা যায়, তো সেইটার জন্য মনে হয় যে ভেরি অ্যাপ্ট আজকের দিনে দাঁড়িয়ে। সো নাইস টকিং, এবং চলো লেটস স্টার্ট। তোমরা একদম, কিভাবে খুবই শুরু করতে এক্সাইটেড চাও, কি কি ফর দ্য জানতে আড্ডা। চাও? ফর দ্য আড্ডা, একদম। হ্যাঁ, আমরা খুবই আমরা এক্সাইটেড। অ্যাকচুয়ালি, হ্যাঁ আমরাও খুবই না না, বলো এক্সাইটেড। বলো আর বলো। আহ, হ্যাঁ, মেনলি আমরা যেটা করি, ইন্টারভিউ বলতে একটা আড্ডাই হয়, তার পাশাপাশি কিছু আর কি প্রশ্ন, হ্যাঁ, যেটা আমরা করে থাকি সেটা। একদম। আমি রাজদীপদাকে লিঙ্কটা পাঠিয়ে দিয়েছি আড্ডার, আর স্নেহাকেও পাঠিয়ে দিয়েছি। তুই যদি একটু শর্মিষ্ঠা দিকে ফরওয়ার্ড করে দিস আমার মনে হয় তাহলে হ্যাঁ হ্যাঁ ভালো হবে আর কি। আমিও শেয়ার দাঁড়াও করে দিই এক একটুখানি, মিনিট। তাহলে আমরা হ্যাঁ, শেয়ার একটা করে দেবো। প্যারালাল ওয়েতে একদম আড্ডাটা শুরু করছি। একদম। হ্যালো, হুম, হুম, দাঁড়াও হুম। করছি শেয়ার। শর্মিষ্ঠার দি মনে হয় একবার লিভ করলো, হ্যাঁ, আবার মনে হয় রিজয়েন join করবে। করবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যাই হোক, শর্মিষ্ঠা দি আপনারা যারা যারা লাইভটা রাজদীপটা আস্তে দেখছেন এই আস্তে। মুহূর্তে, হ্যাঁ
আপনারা আস্তে যারা যারা আস্তে লাইভটা দেখছেন এই মুহূর্তে একটু মানে শেয়ার করে দিতে পারেন, তাহলে আরো অনেক মানুষের কাছে সেটা পৌঁছে যাবে আর কি। এই তো আমি শর্মিষ্ঠা দিয়ে শেয়ার এসে গেছে। করলাম জাস্ট, হ্যাঁ আচ্ছা হ্যাঁ আচ্ছা। হ্যাঁ আমি শেয়ার আহ, করলাম। হুম। রাজদীপ তাও আছে কি? আহ, রাজদীপ তার না, ও বোধহয় হ্যাঁ ইমেজটা। রাজদীপটা শেয়ার বোধ করতে। হয় হ্যাঁ, এই যে হুম হুম হ্যাঁ, হুম এই তো। শেয়ার করছে এই তো। হ্যাঁ এই তো হ্যাঁ। আচ্ছা, আমরা তাহলে আচ্ছা, শুরু করি আর কি আড্ডাটা। একদম একদম, বলো। আমরা মানে শুরুটা না একটু মানে প্রথমে আমরা মানে অবশ্যই মন পতঙ্গ নিয়ে কথা বলবো, আমরা আসছি সেটা নিয়ে। এবং মানে আমরা সেটা নিয়ে অনেক কিছু জানার আছে সেটার সম্বন্ধেও। আমি তোমাদের বেশ কয়েকটা ইন্টারভিউও দেখছিলাম সেটা নিয়ে। কিন্তু তার আগে আমি তোমাদেরকে যেটা দিয়ে আমি জিজ্ঞাসা করব আর কি, যে আহ, তোমাদের মানে আমাদের এই ইন্ডিয়াতে খুব কম এরকম পরিচালক জুটি আছে যারা মানে মানে আমি বলছি যারা দুজন মিলে আর কি একসাথে সিনেমা বানাচ্ছে। আমাদের বাংলাতে বেশ কয়েকজন আছেন এবং তাদের মধ্যে তোমরাও অবশ্যই। তো এই একসাথে সিনেমা বানানোটা কিভাবে শুরু হয়েছিল? আমরা জানি তোমরা SRFTI থেকে পড়াশোনা করেছো, এডিটিং প্লাস নিয়ে বোধহয়। আমি যদি তাতে একটা কোশ্চেন জুড়েছি যে একসাথে এডিটিং করা, মানে এটা কিন্তু খুবই রেয়ার যে একসাথে দুজনে মিলিত ভাবে এডিটিং করা। আর ডিরেক্টর অনেকেই আছেন যিনি একসাথে বানাচ্ছেন কাজ, কি একজন ফিমেল মেল একজন বানাচ্ছেন, কিন্তু এডিটিং দুজনে একসাথে বানানোর যে ডিরেক্টর আবার তারা দুজনেই এডিটার, তো এটা কিভাবে হলো? যে আমি যতদূর জানি রাজদীপ দা বোধহয় টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড, মানে হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ আমি করে। শর্মিষ্ঠাদির কিন্তু অনেক কিছু খুঁজলাম, আমি কিন্তু পেলাম না কিছু, সেইভাবে পাইনি কিন্তু কিছু। যে তোমরা যদি একটু আমি তোমাদের আমি আমি বলে দিই, স্টোরিটা। আমি বলে দিই। হুম হুম হ্যাঁ হ্যাঁ, আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে আমার মানে গ্রাজুয়েশন এবং পোস্ট গ্রাজুয়েশন কম্পারেটিভ লিটারেচার যাদবপুর ইউনিভার্সিটি, এবং আমি দীর্ঘদিন সাংবাদিকতা করেছি। মানে যাদবপুরে থাকাকালীনই আমি বহু সংবাদ মাধ্যমে ন্যাশনাল ডেইলিজে ফ্রিল্যান্স করতাম। তারপরে ওখান থেকে বেরিয়েও আমি সাংবাদিকতা বা অ্যাডভার্টাইজিং এজেন্সি, কন্টেন্ট রাইটিং, মানে তখন ওয়েব কন্টেন্ট জাস্ট এসেছে, সেই ধরনের কাজ প্রচুর করেছি। আর আমি যখন SRFT এ পড়তে যাই তখন আমি প্রচুর আর্ট জার্নালস বা আর্ট ম্যাগাজিনসে লিখছি। মানে আর্ট ওয়ার্ল্ডের সাথে আমার একটা প্রচন্ড যোগসূত্র আছে। মানে আমি সেটা এখনো এখন আর সময় পাই না বা ওইভাবে খুব সরাসরি লিখি না, কিন্তু দীর্ঘদিন মানে ওটা আমার SRFT She was a pretty পড়বার যে well-known art খরচাটা আমি writer. উঠেছিলাম, হ্যাঁ মানে মানে সেই খরচাটা আমি ওই আর্ট নিয়ে লেখা দিয়েই অ্যাকচুয়ালি চালাতাম একটা সময়। তো এবারে আমি SRFTI এবারে যে এই যে টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড যেটা তুমি বললে, তো আমি কিন্তু সেই অর্থে টেকনিক্যাল স্টুডেন্ট অফ SRFTI, কেন আমার হচ্ছে ফিল্ম এডিটিং ব্যাকগ্রাউন্ড, আর রাজদীপের হচ্ছে ডিরেকশন এন্ড স্ক্রিন প্লে ব্যাকগ্রাউন্ড। তো তো আমি মানে SRFTI বা হ্যাঁ বল। আমি পড়াশোনা ইঞ্জিনিয়ারিং এ করেছি, মানে করতে বাধ্য হয়েছি আর কি, মানে বাবা ওটাই চেয়েছিল। তো ইঞ্জিনিয়ারিং তো এক বর্ণ জানতাম না ইঞ্জিনিয়ারিং এর, তাতেও চাকরি পেতে কোনো অসুবিধা হয়নি। বাই দ্য ওয়ে এবং আমিও ইঞ্জিনিয়ার, হ্যাঁ আচ্ছা সৌরনীল কিন্তু ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ারিংটা পড়া হয়নি, যাই হোক মানে ওই হ্যাঁ আর কি। সেটাই। হ্যাঁ মানে ইঞ্জিনিয়ারিং এর মানে যখন লোকে চাকরি দেওয়ার জন্য পড়াশোনা করছে তখন আমি ন্যাশনাল লাইব্রেরিতে গিয়ে ফিল্ম নিয়ে পড়াশোনা করছি, ঠিক আছে, FTII ক্র্যাক করব বলে। এবারে ইনফোসিসে জয়েন করার পর মানে মানে ইঞ্জিনিয়ারিং কিচ্ছু না জানা সত্ত্বেও কোনো অসুবিধা হয়নি এবং মোটামুটি ভালো প্রমোশন পেতাম, কারণ আমি বেসিক্যালি ওখানে নাটক, পেন্টিং, আর্ট সব এগুলো করতাম। আর যেহেতু ওখানে মানে প্রত্যেক IT সেক্টরই একটা আছে যে HR মানে একটা এই জাতীয় জিনিস করায়, এবং বেশিরভাগ লোক সেটা পারে না, তাই যারা এটা পারে তারা একদম খুব সেলিব্রেটেড স্টার হয়। তো মানে মানে 2005, 6, 7 সালে মানে যখন এইসব জিনিস শুরু হয়নি, মিমস, তারপর ধরো একটা ভিডিও বানানো, মানে একটা মানে ভিজুয়ালের সঙ্গে অন্য গান লাগিয়ে দিয়ে জিনিস এডিট করা, বা এখন যেটা খুব কমন হয়েছে একই লোক 3-4টে ক্যারেক্টার প্লে করছে, করে একটা মজা করছে। তো আই ইউজ টু ডু দোজ স্টাফ,
ইনফোসিস। তারপর সে সব ছেড়ে দিয়ে মানে এসআরএফটি এ জয়েন করা ডিরেকশন স্ট্রিমে। মানে তো আমি তোমার তোমাদেরকে মানে যেটা আরেকটা জিনিস জিজ্ঞাসা করছি, যেটা হচ্ছে মানে তোমাদের শুরুতে সিনেমা বানানোটা কিভাবে এসেছিল, মানে শর্মিষ্ঠাদি এবং রাজদীপটা, এটা নিয়ে যদি একটু বলো, মানে আমরা তাহলে একটা শুরুর ধারণাটা পাবো। মানে তোমাদের শুরুতেই কি তোমরা ছোটবেলা থেকে ভেবেছিলে, নাকি সেটা অনেক পরে গিয়ে তোমাদের মনে হয়েছে যে না আমাদের একটা আহ, এই এই সিনেমা বা এই মিডিয়ামটার প্রতি একটা আমাদের ইন্টারেস্ট গ্রো করলো এখন, বা একটা বানাবো এই ভাবনা চিন্তাটা কোন সময় এসছে? সিনেমার প্রতি ভালোবাসা তো চিরকালই ছিল, কিন্তু মানে ছোটবেলায় সেটা একদমই আমার পুরোটাই বলিউডের প্রতি ভালোবাসা। মানে আমি বাংলা সিনেমাও বলবো না, হিন্দি সিনেমার প্রতি ভালোবাসা। মানে এবং সে হিন্দি কমার্শিয়াল সিনেমা, সে হিম্মতওয়ালা, জিতেন্দ্র, বিনোদ খান্না, ঠিক আছে, তার প্রতি ভালোবাসা। তারপরে তোমার সালমান খান, শাহরুখ খান, ঠিক আছে, সেখান থেকে। কিন্তু তখনও কখনো সিরিয়াসলি ভাবিনি যে সিনেমা বানাবো। মানে তখন মানে আমার বাড়িতে মানে খুব একটা সিনেমা দেখাকে পছন্দ করা হতো না, সিনেমা দেখলে ছেলেটা খারাপ হয়ে যাবে। তো বেসিক্যালি আমাদের বাড়িতে কেবল টিভি ছিল না। কেবল টিভি আসে হচ্ছে 10-এর পর, মাধ্যমিকের পর। এবং যা বাবা ভেবেছিল সেটাই হলো, মানে কেবল টিভি আসার পর ছেলেটা বিগড়ে গেল। মানে যে ছেলেটা একদম ক্লাসে মানে 1 to 20th এর মতো র্যাঙ্ক করতো সাউথ পয়েন্টে, সে একদম ফার্স্ট টাইম ফেল করে গেল। কারণ আই ওয়াজ কমপ্লিটলি কিড ইন বাই 90s হলিউড। মানে মানে 90s হলিউডের প্রতি আমার ভালোবাসা মানে কি বলবো। এবং সেখান থেকেই প্রথম আই রিয়েলাইজ দ্যাট দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু ডু, আই ডোন্ট ওয়ান্ট টু ডু এনিথিং এলস। তারপরেও মানে যেহেতু আমার কোনো ফিল্ম ব্যাকগ্রাউন্ড নেই, তো সেখানে আমার মনে হয়েছিল যে ফিল্মটা শেখা দরকার, তো একটা ফিল্ম স্কুলে যাওয়া দরকার, এবং ফিল্ম স্কুলে যেতে গেলে গ্রাজুয়েশন করা দরকার। তাই জন্য কোনো একটা কিছুতে গ্রাজুয়েট করতেই হবে, তা ইঞ্জিনিয়ার হও। চাকরিতে ঢোকার একেবারেই ইচ্ছে ছিল না, বাট মানে থিংস লেড মি টু দ্যাট। শর্মিষ্ঠাদি? আমার বিষয়টা হচ্ছে যে ফিল্ম মেকিং এ আসবো এই ধারণাটা কিন্তু মানে বহু বড় বয়স অব্দিও আমার ছিল না। ফিল্ম দেখার আহ, মানে কি বলবো, ক্রীড়াটা খুব ছোটবেলা থেকেই ছিল। এবং সেটা মানে নানান রকম, মানে আমি মানে গতবার যখন তোমার কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে মন পতঙ্গ দেখানো হয়েছিল, আমি একটা কথা বলেছিলাম, মানে আই স্টার্টেড উইথ দ্যাট। আর মনে আছে আমি তখন বোধহয় ক্লাস 3 বা 4-এ পড়ি যখন পরিন্দা রিলিজ হয়। এবং তখন হচ্ছে আমি কর্পোরেট টাউনশিপে বড় হয়েছি, আমার বাবা ইন্ডিয়ান অয়েলে চাকরি করতেন এবং আমি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বড় হয়েছি। তো তখন আমি বারাউনি মানে বিহারের থাকি। এবং সেখানে মানে প্রত্যেক ওই স্যাটারডে সানডে বা উইকলি ওই ভিসিআর বা ভিসিডি ভাড়া করে আনা হতো এবং সেখানে ওই টেপ চালিয়ে দেখা হতো। তো পরিন্দার কথাটা এই কারণে বলছি যে আমরা খুব মানে আমি সারা দিন মানে সারা সকাল মন দিয়ে পড়ে নিয়েছি, এই করেছি যে পরিন্দা বলে একটা ফিল্ম দেখা হবে যেখানে মাধুরী দীক্ষিত, অনিল কাপুর আছে। এবং মানে দুপুরবেলা সেটা বসে দেখা হবে। এবং যখন ফাইনালি ফিল্মটা ঢোকে তখন বলা হয় যে এটা অ্যাডাল্ট ফিল্ম, এখানে বাচ্চাগুলোকে তাড়িয়ে দাও। এবং আমি বোধহয় ফিল্মটা ওই 2.5 ঘন্টারই মতন ছিল, আমি ওই দরজাতে কান ঠেকিয়ে দাঁড়িয়েছিলাম যে আমাকে ঢুকতে দেওয়া হলো না। ঠিক আছে। সেইটার তো বদনামতেই ও এখন অ্যাডাল্ট ফিল্ম বানায়। এব- এটা এবং ভালো। আমি পরবর্তীকালে আমি সত্যি কথা বলতে আমি পরিন্দা কিন্তু পুরো ছবিটা কখনোই পরে দেখিনি। এবং মানে কোইন্সিডেন্টলি পরিন্দার যে এডিটর মানে রেনু সালু যে এডিটর ছিল, কিন্তু তাকে যে অ্যাসিস্ট করেছিল শ্যামল কর্মকার, তিনি আমার মাস্টার মশাই হচ্ছে এসআরএফটিআই। মানে আমি যখন এসআরএফটিআই ঢুকছি তখন তখন ও মানে শ্যামল কর্মকার ইজ নোন ফর পরিন্দা আর কি, মানে হি স্টার্টস উইথ দ্যাট। হুম। তো তখন আমি বলছি সেই পরিন্দা ঘুরে ফিরে কিন্তু আমার লাইফ কিছুতেই ছাড়তে রাজি নয়। এবং মানে এটা বোধহয় ছিল। এবং মানে মেবি সাম মানে ইমাজিনেশন বলো বা যাই বলো, মানে আমার সবকিছুর মধ্যে আমি ভিজুয়ালাইজ করতে খুব ভালোবাসি। তো সেই জায়গা থেকে আই উইল ল্যান্ড আপ বিকামিং আ ফিল্ম মেকার। আমি দূর দূর অব্দি সত্যি কথা বলতে গেলে আমি এসআরএফটি এ ঢুকেও সেটা ভাবিনি যে আই আলটিমেটলি ল্যান্ড আপ মেকিং ফিল্মস অ্যান্ড মানে ফিচার ফিল্মস, বিগ ফিল্মস, বা পরবর্তীকালে এখন যে ধরনের অ্যাম্বিশন বা অ্যাসপিরেশন তৈরি হয়ে গেছে সেটা কিন্তু ছিল না। আমি একদম যেহেতু টাউনশিপ লাইফ বা কর্পোরেট ব্যাকগ্রাউন্ড থেকে আসা,
আমার বাবা মা যথারীতি স্পেসিফিকলি বাবা চেয়েছিল যে আমি ইঞ্জিনিয়ারিং বা মেডিকেলে যাই, সে ধরনের প্রশিক্ষণের মধ্যেই আমি ছিলাম। বাট সেটা বাদ সাধলেও আমি যখন 11-12 সায়েন্স নিয়ে পড়লাম, খুবই ভালো রেজাল্ট ছিল, কিন্তু আমি তখন একটু বেঁকে বসলাম, কারণ আমি একটা প্রেম করে বসলাম এক আর্টিস্টের সাথে, এবং মানে যে এখন আমার হাজবেন্ড, যে আর্ট কলেজের প্রফেসর, এবং সেইটা আমার মোটামুটি ব্রেন ওয়াশটা মোটামুটি তখনই হয়ে গেছিল, এবং আই ডিড নট ইভেন সিট ফর জয়েন্ট এন্ট্রান্স এটসেট্রা এটসেট্রা। আই গেভ দেম মানে দ্য এফ ওয়ার্ড রাইট দেয়ার, এবং সেটা না করে আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম কম্পারেটিভ লিটারেচার নিয়ে, একদম আউট অফ দ্য ব্লু। মানে এই সাবজেক্টের সম্বন্ধে কেউ শোনেও নি আমার ফ্যামিলিতে, বা আমার আশেপাশেও, মানে হলদিয়া টাউনশিপে যখন এটা নিয়ে কথা হয়েছে যে ও সব থেকে ব্রাইটেস্ট স্টুডেন্ট ছিল, স্কুল টপার, বোর্ডস এরকম নাম্বার, ও কি মাথা খারাপ হয়ে গেল? মানে যখন আমার সব বন্ধুরা ব্যাঙ্গালোর চলে গেছে ইঞ্জিনিয়ারিং করতে, বা কেউ কেউ মানে বিভিন্ন জায়গায় রয়েছে, তো সেখানে আমি দাঁড়িয়ে এরকম একটা সাবজেক্ট পড়া, মানে ওখান থেকে মাস্টার্স কমপ্লিট করা, মাস কমিউনিকেশনে করা, এবং আমি গ্রাজুয়েশন করতে করতেই হিন্দুস্তান টাইমসে লেখালেখি শুরু করি, এবং মানে বাড়ি থেকে বেরিয়েছিলাম এইটা বলে যে জার্নালিস্ট হব, মানে আমি জার্নালিস্ট হতে চাই। কেন তখন আমি হচ্ছে নলিনী সিং এর খুব ফ্যান, এবং আমি যখন প্রথম ন্যাশনাল অ্যাওয়ার্ডটা নিই প্রণব মুখার্জি হাত থেকে, তখন নলিনী সিং ওখানে ছিল, মানে অল মাই ফেভারিট জার্নালিস্ট ওয়ার দেয়ার। রিনি সাইমন, মানে তখন রিনি খান্না, শি ওয়াজ দ্য অ্যানাউন্সার, অ্যাঙ্কার ছিলেন সেই ন্যাশনাল অ্যাওয়ার্ডের, যাকে দেখে আমি বড় হয়েছি। আই ইউজ টু লুক আপ টু হার, যে নিউজ রিডার হতে গেলে এরকম হতে হয়। আই মেট নলিনী সিং ওভার দেয়ার। তো এইগুলো তো আমার ছোটবেলার, আমরা যারা 80s and 90s এর কিডস, এইটা দেখে আমি বড় হয়েছিলাম। কিন্তু সামহাউ মানে জার্নালিজম থেকে শিফট করাটা মানে হচ্ছিল, বাট সামহাউ আই ওয়াজ নট ভেরি হ্যাপি যে হোয়াট ইজ হ্যাপনিং উইথ মি, যে এটা করে যে আমি খুব কন্টেন্ট বা ফিল করছিলাম, সেটা নয়। তখন আমার হাজবেন্ডই আমাকে ইনসিস্ট করে যে ঠিক আছে, ডাজন্ট ম্যাটার, এসআরএফটিআই বা এফটিআই কোনোটাতে একটা বসা দরকার আছে। সো আমি যখন এসআরএফটিআই ক্র্যাক করলাম ফাইনালি, তার যে ওরিয়েন্টেশন প্রোগ্রামটা হয়, তো অর্ঘ্যকমল দা আমাদের এক্সটার্নাল ছিলেন, অর্ঘ্যকমল মিত্র অ্যাজ এক্সটার্নাল এক্সামিনার এসেছিল। তো আমি ওখানে বলি যে স্যার, আই এম 26, আই এম ম্যারিড, এবং আমি এখন জয়েন করতে চাইছি এসআরএফটি। তো হি সেড, মানে আমি আমার লাইফে কোনো মহিলাকে প্রথম বলতে শুনছি যে তার এজ বলছে এবং এইভাবে সে ইন্টারভিউতে বসছে। আমি তখন বললাম যে না, আমি সেটা না বলার তো কোনো কারণ নেই, কিন্তু আমি করতে চাইছি এটা। তো আমার ফাইনাল ইন্টারভিউটা কিন্তু 45 মিনিটস এর হয়, আই ওয়াজ গ্রিলড ইন অ্যান্ড আউট, মানে ফ্রম কনজুগাল লাইফ টু মানে টু এডিটিং টু কনভিকশন টু ফিল্ম মেকিং, যে তুমি এত কনভিকশন নিয়ে কথা বলছো, তাহলে তুমি ডিরেকশনে কেন বসছো না, তুমি কেন এডিটিং এ বসছো, এবং মেনি থিংস উইল চেঞ্জ ইন ইউর লাইফ ইফ ইউ জয়েন ফিল্ম স্কুল। এত কিছু তো করে নিয়েছো। তো এখন মানে বাসু চ্যাটার্জি সামনে ছিলেন, তখন চেয়ারম্যান ছিল এসআরএফটিআই, যে তুমি ফার্স্ট ক্লাস পাওয়া কম্পারেটিভ লিটারেচারে, তুমি মাস কমিউনিকেশন করা, তুমি এতগুলো কাজ করে এসছো, তো why are you trying to shift right now to filmmaking? This is a bug which will bite you very badly, and it did bite me very badly. আর রাজদীপের সাথে কোলাবোরেশনটা হয়, আমাদের যে প্রসেসটা, যে কোনো ফিল্ম স্কুলে যে প্রসেসটা থাকে, সেটা হচ্ছে অল 4 প্রাইমারি ডিপার্টমেন্টস বা 5 প্রাইমারি ডিপার্টমেন্টস যেগুলো থাকে, দে জ্যাম আপ, এবং you have to make your projects jamming up all, মানে each individual from each department will join. তো সেটা নিয়তির খেলাই বলা যায়, যে যেটা শর্মিষ্ঠা এডিটিং করে না, ও এডিটিং করতে একদম ভালোবাসে না, বাট শি হ্যাজ আ গুড এডিটিং সেন্স, আর আমি এডিটিং করতে খুবই ভালোবাসি। আর মানে এসআরএফটি তে থাকাকালীনও যতটা আমি ডিরেকশনে কাটাতাম, বিকজ ডিরেকশনে বেশি কথা হতো, বেশি থিওরাইজেশন হতো, আর এডিটিংটা যেহেতু প্র্যাকটিক্যালি করা যায়, আর ফিল্ম ইজ মেড অন দ্য এডিটিং টেবল, তো আমি ম্যাক্সিমাম মানে এডিটিং এ কাটাতাম। আমি এডিটিং এ মানে ফ্রিতে ওদের ওয়ার্কশপেও ঘুরে আসতাম, মানে ওদের যত ওয়ার্কশপ হতো, ক্লাস হতো, সবকিছু আমি করতাম। তো সেইখান থেকে জ্যামিং মানে একদমই, মানে আমার ধরো স্ক্রিন প্লে রাইটিংটা কিন্তু মূলত রাজদীপের কাছেই শেখা। মানে অফকোর্স আমি ক্লাসেস করেছি, আমি মানে ওদের যে ভালো ভালো ওয়ার্কশপ গুলো হতো সেগুলো অ্যাটেন্ড করেছি,
কিন্তু ওই নুয়ান্সটাকে ধরা, মানে এখন যখন আমরা দুজনে লিখি হাউ ডাজ ইট কাম আপ, মানে কিভাবে আমরা গ্যাংিংটা করি আর কি, তো সেটা মানে হি ইজ এন এক্সেলেন্ট রাইটার। আই রিয়েলি মানে এটা অ্যাপ্রিসিয়েট না করার কোনো জায়গাই নেই, কিন্তু অনেক মাইক্রোস্কোপিক জিনিস যেগুলো ঢোকে সেগুলো হচ্ছে মানে আই ইনজেক্ট যে এইটা মানে এপিক স্ট্রাকচারটা হয়তো ওর হাতে দেবে। অবজারভেশনাল এন্ড মানে স্কিল এন্ড মানে অবজারভেশন অফ মাইনিউট ডিটেলস, এগুলো ওর খুব ভালো। আর আমার যেমন যেগুলো ভালো সেটা হচ্ছে যে একটা ওভারঅল আর্কিং, মানে সব যে থ্রেড গুলোকে বাঁধা একটার সঙ্গে আরেকটা, দিস আর মাই স্ট্রেংথস। সো উই হ্যাভ মানে ডিফারেন্ট স্ট্রেংথস, তো সেইগুলোকে মানে সেইগুলোর জন্যই জানতে হয়েছে। হ্যাঁ, আর এডিটিং এর ক্ষেত্রেও যেটা আমি বলতে পারি, ধরো ও যেটা বললো, আমার অ্যাকচুয়ালি আমার খুব টেকনিক্যাল গ্যাজেটস হ্যান্ডেল করতে আমি পছন্দ করি না। আমি যখন এডিটিং পড়ছিও ব্যাক অফ দ্য মাইন্ড আমার খুব এটা ক্লিয়ার ছিল যে আমি মানে খুব বেশি এডিটর হয়ে রুজি রুটি করতে পারবো না। কেননা ওই যে মানে যখন আমরা করতাম, আমি তো স্টিমবেক দিয়ে শুরু করেছিলাম, তারপরে যখন গ্র্যাজুয়ালি ডিজিটাল এতে আসি, মানে আই ইউজ টু শিভার যে কোন জ্যাকটা কিসে লাগাতে হবে, কোনটা মেল কোনটা ফিমেল। মানে আই হ্যাড অ্যাটেন্ডেন্স যাদেরকে আমি খুব তেলিয়ে রাখতাম, যারা ল্যাব অ্যাটেন্ডেন্স থাকতো, মানে আমার প্রচুরটা বলে একজন পিডি কে আমি বলে রাখতাম, পিডি প্লিজ মানে আমাকে এইভাবে অ্যাটলিস্ট হ্যারাস করবে না, যে মানে এরা কোথাও বুঝে দিয়ে বলবে মেশিন চলছে না, আর আমি খুঁজেই পাবো না সারা ক্লাস হয়তো। হ্যাঁ, তো আমি একদম সেটাকে করে রাখতাম যে ওই ঝঞ্ঝাটে যাতে আমাকে না পড়তে হয়। মানে এখন যখন আমার আজকেই আমরা ফাইনাল আউটপুট করেছি, তো এখন যে হেড করে কৌশিক দা, ও বলে তো টেনশনেই মরে যাবে যে দাদা এটা ঠিক হলো না। মানে ফাইনাল আউটপুট যতক্ষণ না বেরোচ্ছে আই কি আচ্ছা ঠিক আছে কোথাও কিছু মিসিং হচ্ছে নাকি। কিন্তু আই হ্যাভ লার্নড এডিটিং ফ্রম সাচ গ্রেট মেন্টরস। আমি বলবো আমার যারা শিক্ষক ছিলেন তাদের যে পুঙ্খানু আন্ডারস্ট্যান্ডিং, মানে অ্যাকচুয়ালি টেকনোলজি হ্যান্ডেল করার জন্য ইউ নিড গুড অপারেটরস, যারা ওটা জানে, দে আর টেকনিক্যাল গিকস, যারা খুব মানে খুব নিমেষের মধ্যে কাজ করতে পারবে। হয়তো আমিও পারি না তা নয়, বাট আই এম নট কিন অন দ্যাট। কিন্তু যেটা মানে আলটিমেটলি গল্পের বুনন, সেটা তো তোমার সেন্স, সেটাই তো তোমাকে করবে। মানে যেটা রাজদেব আমাকে ওই জন্য ফাইনালি রাজদেব হ্যাজ টু ডিপেন্ড অন মি, যে ওখান থেকে 3টে ফ্রেম যে আউট হবে কি জুড়বে, দ্যাট আই টেক দ্য কল, যে এটাই। আর বেসিক্যালি আমাদের দুজনের মধ্যে শর্বিষ্ঠা ইজ দ্য আর্টিস্ট এন্ড আই এম দ্য স্টোরি টেলার। তো মানে আমি ছোটবেলা থেকে ইন্টেলেকচুয়ালিটিকে ভীষণ ভয় পাই। মানে আমি ছোটবেলায় ইন্টেলেকচুয়ালদের ভয় আমি নন্দনে যেতাম না। মানে আমি যখন ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিচ্ছি তখন আমি মানে চেষ্টা করছি জয়েন্ট এন্ট্রান্সটা পাস করতে হবে, যেন কিন্তু খুব ভালো মার্কস না এসে যায়, যাতে আমি যাদবপুরটা যাতে না হয়ে যায়। ঠিক আছে, আমি একদম খাস যাদবপুর থেকে আসছি। আমি খাস যাদবপুরের JULH এর 5 বছরের বাসিন্দা এবং কম্পারেটিভ লিটারেচার ডিপার্টমেন্টের মানে প্রাক্তন। তো ঢোকার আগে কোনোদিন নন্দন যাইনি। না, এটা কি ট্রু? হ্যাঁ একদম। আমি কলকাতা ঢুকেছি নন্দন, মানে আমি যখন আসি, ইন্টারেস্টিং এই গল্পটা তো এখানে বলাই উচিত, কারণ মন পতঙ্গ শুরু হচ্ছে লেনিন সরণি দিয়ে। হ্যাঁ, তো মানে হাসান আর লক্ষ্মী বাস থেকে নেমে যেই পথটায় হাঁটবে সেটা লেনিন সরণির ধর্মতলা স্ট্রিট দিয়ে হাঁটছে। তো আমি তখন হলদিয়া থেকে যখন আসতাম, আমিও ঠিক বাস থেকে ওইখানেই নামতাম। মানে আমি রায়চক কলকাতা যে বাসগুলো হতো, এবং আমার পিঠে একটা ব্যাকপ্যাক, কাঁধে দুটো ব্যাগ, কারণ বাবার সাথে ঝগড়া করেই আমি বেরিয়ে এসেছিলাম বেসিক্যালি। এবং আমাকে মানে আমার হাজবেন্ড স্বপন ও চিনিয়ে দিয়েছিল, দেখ ধর্মতলা এখানে নামবি, উল্টো দিকে গ্র্যান্ড হোটেল, তার উল্টো দিকে এখনো ওই স্টিউ আর পাউরুটির দোকানটা আছে, ঠিক আছে, যেটা ওটা কি মার্কেট বলে ওর মধ্যে, ঠিক আছে, ওখান থেকে খাবি, ভাববি গ্র্যান্ডেই খাচ্ছিস,
ঠিক আছে, ওই পাউরুটি আর চিকেন স্টিউটা খেয়ে ভেবে নিবি, ভেবে লেনিনের স্ট্যাচুটা খুঁজবি এবং সেইখান দিয়ে হাঁটবি। তো এই যে আমি এসেছিলাম যেভাবে, এবং যেভাবে আমার মানে পরিচয়টা, মানে আমি কিছু ল্যান্ডমার্কস থাকতো যেভাবে কলকাতাকে আমার চেনা, মানে as an outsider to this city and coming from a very protected and safe background of township, তো সেখান থেকে যখন আমি এই শহরটাতে আসি, আমি ঠিক এই কি বলবো, এই ল্যাম্প পোস্ট মার্কিং টাইপের ব্যাপারগুলোকে করতে 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 কিন্তু শহরটাকে যেয়েছি। তখন গুগল ম্যাপ ছিল না, এখনো তখন রাস্তা ফোন ছিল পার না। হতে পারে না, মানে শর্মিষ্ঠাকে রাস্তা পার করানো ইজ ভেরি ডিফিকাল্ট। মানে এইটা কিন্তু আমিও পারি না খুব একটা। আমিও যখন আমি এরকম রাস্তায় যখন যাই তখন বাস সামনে থাকলে, গাড়ি সামনে থাকলে এরকম ভাবে দাঁড় করাই যে দাঁড়ান, আমি আগে দৌড়ে পালিয়ে যাই। শর্মিষ্ঠা হচ্ছে এমনি পার হবে, আর পার যদি হঠাৎ করে হয়ে যায়, সামনে যদি একটা বাস এসে যায় তাহলে দাঁড়িয়ে যায়, যে মরলে মরবো, বাস আমি আর কিছু করবো। সেম জিনিস স্নেহাও করে। সেটা হয়তো, হ্যাঁ বলো বলো বলো। না না, এটা মনে হয় আরেকটা জিনিস ছোট্ট অ্যাড করে দিতে চাইছি, সেটা যদি তোমরা একটুখানি বলো। সেটা হচ্ছে যে এই যে তোমরা তোমাদের জ্যামিং এর কথা বলছিলে বা আমরা শুনতে খুব ভালো লাগছিল আমার স্নেহার, তো আমি জাস্ট বলছি যে তোমাদের মানে রাইটিং প্রসেসটা কি থাকে, মানে ধরো তোমাদের যে সিনেমাগুলো তোমরা করেছো সেখানে রাইটিংটা তোমরা কিভাবে হ্যান্ডেল করো, মানে তুমি বা রাজদীপদা, মানে সেখানে মানে এরকম অনেকে আছে, কেউ হয়তো মানে বলছে যে আমি হয়তো ডায়লগের ডিপার্টমেন্টটা দেখি, ডায়লগটা আমি লিখছি, বাট হ্যাঁ কিছু কিছু স্ক্র্যাচ বা সেটা হয়তো ও দেখছে, বাট ও হয়তো স্ক্রিন প্লেটা লিখছে, বা হয়তো কেউ একজন কনসেপচুয়ালাইজ করলো কনসেপ্টটাকে, তারপরে হয়তো কেউ হয়তো স্ক্রিন প্লেটাকে আগে লিখলো, বা তো তোমাদের এই প্রসেসটা কি থাকে এটা একটুখানি যদি বলো। এখানে থাকে ধরো মনপতক নিয়েই বলি, যেহেতু ছবিটা রিলিজ ইউজুয়ালি মোস্ট কেসেসে কনসেপ্ট গুলো মানে একটা ধাঁচে প্রথম আমার থ্রু দিয়ে আসে, নট অলওয়েজ, বাট সেটা আসবার জন্য আমাকে ভীষণ প্রভোক করতে হয়, মানে I have to be agitated, মানে most ideas come out of me when I am extremely angry or মানে extremely frustrated, খেপে গিয়ে বোম হয়ে গেছে, কিছু হচ্ছে না, and then the idea comes, এবং আইডিয়াটা যখন বেরোয় মানে সেটা মোটামুটি একটা ছাঁচ নিয়ে বেরোয়, and then তারপরে দুজনে মিলেই সেটার উপরে কি বলবো কারুকার্যটা চলে। মানে এখানে যে খুব ডিপার্টমেন্ট ভাগ থাকে তা নয় যে আমি স্ক্রিন প্লে করবো, ডায়লগ করবো, না, মানে সেখানে একটা কমপ্লিট আদান প্রদান থাকে। বাট যেটা বললাম আগেও যে there are certain strengths, I have this strength of যে টাইং দ্য এন্ডস, কিভাবে মানে একটা গল্পের বিগিনিং মিডল এন্ড চরিত্রগুলো কিভাবে যাতায়াত করছে, those things, while Sharmishta has this minute attention to details and ওই এই জিনিসগুলো। হ্যাঁ, আমি এবারে এখানে যেটা বলবো সেটা হচ্ছে মানে ও যেটা বলছে একদমই প্রসেসটা অর্গানিক। আমাদের মানে প্রেজেন্ট কাজটা নিয়েও আসি, প্লাস বিগত যেহেতু কয়েকটা কাজ আমরা অরোরার সাথে করেছি, কিভাবে হয়েছে সেটা একটু বললে মানে বোঝাটা সহজ হবে। ধরো অঞ্জনদা যখন আমরা মালাই করি, ওই ছোট ছবিটা যখন করি, তখন অঞ্জনদা আমাকে একদিন বললেন যে আমি একটা মানে নট চাইল্ড অ্যাবিউজ, মানে আমরা মানে নেক্সট জেনারেশনকে কি দিয়ে যাচ্ছি, তাদের মানে অ্যাবিউজ থেকে এম্পাওয়ারমেন্টের যে জার্নিটা, এই ধরনের একটা কিছু করতে চাই। তো সেটা নিয়ে তো শর্ট ফিল্ম কিছু যদি ভাবতে পারো সেটা ভাবো। তো আমি রাজদীপ হচ্ছে বিভিন্ন সময় লেকের মানে মেনকার উল্টো দিকে যে লেকটা, ওখানে মানে বসে ঝগড়াঝাটি প্রচুর করি, মানে বিকজ নাথিং ইজ হ্যাপনিং, ও যেটা বললো। তো ওখানে যখন আমি বসে ওকে বলছি যে এরকম একটা বলেছে, হ্যাঁ এটা নিয়ে কি ভাববো, হ্যানা তেনা করে চিৎকার চেঁচামেচি অনেকক্ষণ হয়ে গেল। দেন আই সেড সি, আমরা সোরোতে যে বিয়েটাতে গেছিলাম, সেখানে আমরা এই মাথায় লাইট বর এটা দেখেছিলাম, and we had recorded certain things, and we actually wanted to do a documentary on it, যে কিছুটা the great Indian wedding,
মানে এটা আমরা মানে মানে ভাবনাতে ছিল, এটা আমরা পিচ করব ভাবছিলাম বিভিন্ন ডকুমেন্টারি ফোরামস বা ডকে স্টকে গিয়ে, এটা কিন্তু আমাদের একটা এতে ছিল। দেন এই যে এই কথাটা আমি ওকে বললাম যে ওইটা নিয়ে তো কিছু একটা ভাবা যায়, এই সেই ওখানে বসে বসে ও তখন বললো যে ওই বাচ্চাটা আইসক্রিম খেতে চাইবে, যে বাচ্চাটা, ওটা কিন্তু ওই অব্দি ট্রু যে ওইরকম একটা একদম রোগা কালো জীর্ণ এক মহিলা, তার কোলে একটা 3 মাসের বাচ্চা, সাথে একটা 4 বছর 5 বছরের বাচ্চা, মাথা অত বড় লাইট নিয়ে সে হাঁটছে এবং নির্লিপ্ত ভাবে তার দিনের এই শেষে হয়তো ভিজুয়ালটা একটা রিয়েল। এটা রিয়েল, এটা আমাদের কাছে ভিডিও আছে, আচ্ছা মানে সবকিছু আছে। এবং আমরা কিন্তু ওই বিয়েতে বরযাত্রী, যেটা আমরা মানে গিয়েছিলাম, তো মানে ওইখানে আমি দেখে সো শক। আমি ওইখানে ভেবে নিলাম যে আচ্ছা তাহলে ওই ছোট বাচ্চাটা আইসক্রিম খেতে চায়, ওদের বিয়ে বাড়িতে ডাকা হয়েছে, বলেছে যে আইসক্রিম দেওয়া হবে, ও ভেবেছে আইসক্রিম খেতে দেবে, কিন্তু ও জানে না যে এখানে ওদের মাল বইতে হবে। এখান থেকে গল্পটা মানে জেনেসিস। ঠিক আছে, এইটা কিন্তু লেকে বসেই জেনেসিসটা হয়েছে। এবারে এটাকে ডেভেলপ করার যে প্রসেসটা, যেটা তুমি বলছো যে এ স্ক্রিন প্লে লিখবে, এ ডায়লগ লিখবে, সেটা হয় না। উই সিট টুগেদার, ইন মোস্ট কেসেস উই সিট টুগেদার। হ্যাঁ, এবারে আই এম দ্য ব্যাড বয় বা ব্যাড পার্সন, তো যে আমি কিনটা ওখানেও আমার টিপতে একটু বেশি টাইম, মানে আমার মনে হয় কতক্ষণ আমি লিখবো, তার থেকেও বেটার ও হি কিজ ইন, মানে কিছুটা আমি হয়তো করলাম, কিন্তু যখন আমরা লিখি চেষ্টা করি যে উই সিট টুগেদার, মানে এরকম না যে আমি আমার স্পেসে একটা কিছু তৈরি করে নিলাম, তুই তো স্পেসে একটা তৈরি কর, না, উই ডু ইট টুগেদার অ্যান্ড ইট ইজ ভেরি ফাস্ট। মানে আমাদের ওটা করতে কিন্তু বিশেষ সময় লাগে না। হ্যাঁ, তারপর ড্রাফট চেঞ্জ হয়তো অনেক ভাবে হচ্ছে, অনেক এতে হচ্ছে, কিন্তু ফার্স্ট ড্রাফটটাতে আমরা ওয়ান্স উই আর অন ইট, এখন যেটা হয় যে the project has to be greenlit, তারপরেই আমরা we will write the screenplay after that। তার আগে হয়তো স্টোরি একটা, মানে স্টোরি আমরা লিখে নিই, মানে স্টোরিটা তুমি আউটলাইন বলো কি স্টোরি বলো, হ্যাঁ সেইটা ব্রেকডাউনটা আমাদের কাছে থাকে, কেন সেই ব্রেকডাউনটা না যেমন ধর থাকলে মন পতঙ্গের ক্ষেত্রে যদি বলি, মন পতঙ্গের ক্ষেত্রে প্রথমত মানে বেসিক্যালি অঞ্জনদা একবার বলেছিল এই যে রাস্তার লোকগুলো থাকে এদের নিয়ে কিছু একটা করলে হয় না, সেপারেট আইডিয়া। আবার ওই যে একটা যে চেয়ারটা তোমরা দেখো মানে ট্রেলারে দেখেছো, ওই রকম অরোরার যেটা অফিস, তার সামনে একটা দোকান আছে, যেই দোকানই আলটিমেটলি শর্টও হয়েছে, সেইখানে ওরা একটা চেয়ার ছিল। তো অঞ্জনদার বক্তব্য, একদিন আমি একটা ওই ট্রাক ভাড়া করবো, ওই চেয়ারটা নেবো এবং চেয়ারে আমি কাউকে বসাবো, এই করে আমি একটা শুট করতে চাই, সামথিং রিলেটেড টু দ্য চেয়ার। আবার অঞ্জনদারই বক্তব্য যে এখানে জানো মানে ওই টাকা কিভাবে কারেন্সি চেঞ্জ হয়, মানে বাংলাদেশের টাকা ইন্ডিয়ান হয়, ইন্ডিয়ান টাকা ইয়েতে হয়, এগুলো অঞ্জনদার থেকে গল্প। এবার ধরো আমরা যখন আমাদের আগের একটা ফিল্ম কায়ান্তর করতে আমরা মুর্শিদাবাদের ভিতরে একটা জায়গায় যেতাম, তো সারগাছি বলে, তো সেইখানকার প্ল্যাটফর্মে একটা বাঞ্জারা কাপল বসে থাকতো এবং ভীষণ সেক্সি দেখতে বাঞ্জারাটা কাপলটা, ঠিক আছে, এবং মানে ছেলেটা ইউজুয়ালি খালি গায়ে থাকতো এবং মেয়েটা উড বি ওয়্যারিং ভেরি ডিপ কাট ব্লাউজেস, মানে আমি সময় বলতাম এরকম ব্লাউজ কি লোককে অর্ডার দিয়ে বানায়। এবং ওই স্টেশনে আমরা মাঝে মাঝে ওদের মানে ম্যারিটাল যে ওদের ইয়েটা, প্রেম ভালোবাসা ঝগড়া, এটা দেখতাম। সো দ্যাট ওয়াজ এজড ইন মানে দ্য মাইন্ড। এবার যখন আমরা ভাবছি তখন অনেকগুলো জিনিস, মানে এই যে আলাদা আলাদা ইনপুটস, এইগুলো সব ভেতরে ঢুকে জিনিসটা বেরিয়ে আসছে মানে। এবং এই প্রসেসটা যে মানে খুব যে ভেবে চিনতে করা সেটা নয়, মানে এটা মানে একটা কি বলবো ভেতরের জিনিসটা রয়েছে থেকে, হ্যাঁ, এবং সেটা কিন্তু মানে যে অ্যাকচুয়াল অবজারভেশন থেকে অনেকটাই আলাদা। মানে জিনিসটা যেমন বিভিন্ন তুমি সবজি শাক পাতি মশলা কিনে নিয়ে যাচ্ছ, but when you put those things and when you make the dish, it's something completely unique. এক্স্যাক্টলি, মানে এইটা যেটা, আচ্ছা অডিবিলিটি নিয়ে কোনো সমস্যা হচ্ছে কি? আবার ইকো ঠিক আছে তো? হ্যাঁ, যেটা তোমার মন পতঙ্গের ক্ষেত্রে হয় অ্যাকচুয়ালি, যখন ওই কায়ান্তরের কথা যখন ও বললো, কায়ান্তর যখন
অঞ্জনদা দেখলেন এবং বললেন যে নেক্সট ফিল্মটা বড় ছবি আর নো নিড টু ডু আনাদার শর্ট ফিল্ম, কারণ প্রথমে ইনিশিয়ালি উনি বলেছিলেন 3টে শর্ট ফিল্ম করব, তারপরে উই উইল থিঙ্ক অফ ইট। তো ওটা ফাইনালি যখন স্টুডিওতে লক হলো, কাটটা দেখে মানে সবকিছু মিলিয়ে, তখন উনি বললেন না নেক্সট আমরা বড় ছবি করব, ইউ গেট রেডি ফর দ্যাট। এবং সেই ছবিটা কিন্তু মানে মন পতঙ্গ না, সেই ছবিটা আমরা অ্যাকচুয়ালি তখন মহেশ করব সেটা ভাবছিলাম, এবং সেটা আমরা মানে রাজদীপ Gordon adaptation. চট্টোপাধ্যায়ের মহেশ। হ্যাঁ হ্যাঁ, একদম শরৎচন্দ্রের মহেশ। মহেশ, এবং মানে মহেশকে যদি কন্টেম্পোরারাইজ করা যায় সেইটাকে মানে স্ক্রিপ্টটা দ্যাট ইজ অলরেডি রিটেন, মানে ওটা কিন্তু আমাদের মানে লেখাও হয়ে গেছিল। আমরা এবং বলদেরও আমরা অডিশন করে ফেলেছিলাম। বলো মানে আমরা ওটা যেহেতু আমাদের মুর্শিদাবাদ বা নদিয়া মুর্শিদাবাদ জেলা, সেখানে এই কান্তা কোর্টে প্রচুর রেকি আগেই আমাদের করা ছিল। তো শর্মিষ্ঠা ভয়েস কাটছে। আচ্ছা এনিওয়ে তাহলে এটা লাগাতেই হবে, একটা সেকেন্ড প্লিজ, সরি। হুম 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 হ্যাঁ, তো তখন যেহেতু তোমার এটা ছিল যে শোনা যাচ্ছে, হ্যাঁ 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 হ্যাঁ, যেটা হচ্ছে যে আহ, হ্যাঁ মহেশের জন্য তখন ওই এরিয়াটার সাথে যেহেতু আমরা খুব মানে আগেই পরিচিত হয়ে গেছিলাম, তো উই নিউ যে আমরা করে ফেলতে পারবো, ইট শুড নট বি আ প্রবলেম। কিন্তু বাদটা সাজলো দুটো, একটা হচ্ছে যখন আমরা বলদ দেখতে গেলাম এবং বলদ মানে বলদেরও Audition ওই যে করলো। যেটা বললো অডিশন হয়ে গেছে, কে মহেশ হবে, কে গফুর মিয়া হবে, কে সেগুলো সবই ঠিক, কিন্তু তখন যে বলদ যে ইনস্ট্রাকশন ফলো করে না, মোষকে বলতে বললে মোষ বসে, দ্য বাফেলো সিটস, এরা বসে না, এরা শুধু দাঁড়ায় এবং মানে আইদার স্থির থাকে বা চলে। তো তখন আমাদের মনে হলো এটা তো হ্যাঁ র আর চ, তখন তো মনে হলো এ তো কঠিন বিষয় একটা। আর তারপর যেটা হলো সেটা হচ্ছে অ্যানিমাল রাইটসটা একটা বিশাল ইস্যু আমাদের দেশে, যে প্রবলেম, সেটা তাও হয়তো আমরা উই উড হ্যাভ প্রসিডেড, কিন্তু দেন হোয়াট হ্যাপেন, যেটা আমাদের ফাইনাল একটা সারগাছির এরিয়াতেই একটা রেকি করতে যাওয়ার ছিল, আমরা সেদিন ট্রেনে ছিলাম এবং সেদিন বেলডাঙ্গা স্টেশনটাকে পুড়িয়ে দেওয়া হয়। দ্যাট ওয়াজ দ্য 2019 এর যে শেষটা, মানে যখন থেকে তোমার সিটিজেনশিপের ইস্যুটা উঠছে, তো ওইখানেই আমরা মোটামুটি বুঝে যাই যে এই প্রজেক্টটা নিয়ে আমরা এগোতে পারবো না, ইট ইজ গোয়িং টু বি রিয়েলি টাফ। যে জোনে আমরা কাজ করতে চলেছি এবং যেভাবে জিনিসটা হয়েছে, তবে কেম ব্যাক মানে সেফলি, আমাদেরকে রানাঘাট স্টেশনে ট্রেন খালি করিয়ে দেওয়া হয় যে তোমরা আর এগোতে পারবে না, and it is becoming very dangerous at that point of time. তো আমরা যথারীতি নেমে টেমে আবার ব্যাক টু প্যাভিলিয়ন হই কিছুদিন, মানে এটা বুঝতে পেরেছি যে ওটা ওটা মানে খুব বেশি আমরা কি বলবো অ্যাসপিরেশনাল হয়ে গেছি যে এই ধরনের একটা প্রজেক্ট হ্যান্ডেল করব। তো আফটার কায়ন্ত দেন কে মন পতঙ্গ অ্যাকচুয়ালি, কেননা ওই যে প্রেমিক প্রেমিকা যারা কায়ন্তরে পালিয়ে গেছে মানে গ্রামটা ছেড়ে, তারা ওখানে আসলামের অ্যাকচুয়ালি কি হলো, সে মারা গেছে না সে পালিয়ে এসে, যদি সে পালিয়ে আসে তার প্রেমিকাকে নিয়ে, তো ওইটা হচ্ছে যেটা বলছে ওই যে বাঞ্জারার গল্পটা, ওদের অবজারভেশনটা ওইটা, কিন্তু মূল জায়গাটা হয় যে এই হাসান লক্ষ্মী একদম একটা প্রান্তিক গ্রাম থেকে মানে ইন ফিয়ার অফ পারসিকিউশন শহরে পালিয়ে আসছে উইথ দ্য হোপ অফ আ বেটার লাইফ। এবারে মানে এইটা হচ্ছে মেট্রো থেকে আমরা উত্তম কুমার স্টেশন থেকে উঠে এসে ঠিক উত্তম কুমার স্ট্যাচুর উল্টো দিকে মান্টি রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে আলোচনা করছি, মানে 15 মিনিটস আলোচনা এটাই ছিল, যেটা পালিয়ে এলো শহরে, তো পালিয়ে এসে থাকবে কোথায়, ও বললো ফুটপাতে। তখন হয়ে গেল যে ফুটপাতে, তাহলে ফুটপাতের সামনে একটা শোরুম থাকবে যেখানে এই চেয়ারটা থাকবে, ব্যাস। এবারে এখান থেকে দুটো ট্র্যাক, যে মেয়েটা কোন দিকে যাচ্ছে এবং ছেলেটা কোন দিকে যাচ্ছে, এবং দেন উই নিউ যে ইয়েস দ্য স্টোরি ইজ হিয়ার। এবং যথারীতি আমরা অঞ্জনদাকে শোনালাম যে এরকম ভাবে আমরা এটা করবো, হি সেড ইয়া ঠিক আছে উই উইল গো ফর ইট।
আমরা 19-এর শেষে মোটামুটি খসড়াটা হয়ে অডিশন প্ল্যান করলাম যে অডিশন শুরু হবে। আমরা যতদূর আমার মনে পড়ছে 20 জানুয়ারির এন্ড ফেব্রুয়ারিতে কিন্তু ফুল ফ্লেজেড অডিশন আছে, মানে এই লক্ষ্মীর জন্য প্রায় 30 জন অডিশন দিয়েছিল এবং ফ্রম বম্বেও 3-4 জন ছিল। কারণ আমরা যেহেতু ওই ফ্রেশ লুক, একটু ডার্ক স্কিন এবং যে মানে কি বলবো কোনো ইনহিবিশন ছাড়া স্বপ্ন দেখতে পারবে, এই 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 চরিত্রটার জন্য এটাই আমাদের প্রেরোগেটিভ ছিল। মানে দেয়ার ওয়াজ দিস ডিজায়ার অফ মানে জেন্ডার ডিকনস্ট্রাকশন, মানে সেটা প্রথম থেকেই একদম। ছিল যে মানে ছেলেটা ফর্সা হবে মেয়েটা কালো হবে। কারণ ইউজুয়ালি মুসলিম ছেলেরা বেশ ফর্সা হয়, মানে যদি কলকাতার বাঙালি মুসলিম নয়, কলকাতার বাঙালি মুসলিমরা একটু কালচে হতে পারে, কালো হতে পারে, কিন্তু যারা আমাদের মফস্বল থেকে আছে তারা কিন্তু অনেকেই বেশ মানে বেশ লাল টুকটুকে দেখতে হয়। তো সেই রেফারেন্সটা ছিল। আর মেয়েটা কালো হবে মানে ওই জিনিসটাকে সাবভার্ট করা, ইউজুয়ালি দ্য বয় ইজ ডার্ক দ্য গার্ল ইজ ফেয়ার, ওই জিনিসটাকে সাবভার্ট করার ইচ্ছে ছিল। সেইখান থেকেই মানে মানে ডাস্কি স্কিন একটা মেয়ে খোঁজা, এবং যার মধ্যে প্রান্তিকতা ব্যাপারটাও থাকবে, প্লাস শি হ্যাজ টু বি কমফোর্টেবল উইথ হার বডি, দেন শি হ্যাজ টু বি আ গুড অ্যাক্টর যাকে মোল্ড করা যাবে। তো এই চারটে জিনিস খুঁজতে খুঁজতে অনেক টাইমই লেগে গেছিল। আই থিঙ্ক অডিশনে মেয়েটিকে পেতে প্রায় 2-2.5 মাস লেগে গেছিল। বিফোর জানুয়ারি থেকে আমরা ওকে ওকে মানে মানে we found her, আমাদের মাথায় একজন ছিল বাট she never turned up. তো একে একে আমরা মোটামুটি তোমার মার্চে যখন মানে ফার্স্ট ওকে রিহার্সালটা আমরা রাস্তার উপরেই করাই, যে একটা অডিশনের পার্টেই এটা নিয়ে আসি, কেন বাকি যাদের আমরা বুঝতে পারছিলাম যে তারা কমফোর্টেবল না, তারা বলেও ছিল। তো শি ওয়াজ ভেরি কমফোর্টেবল, ভেরি নিউ, এবং মানে বৈশাখী এসেই বলেছিল যে এটা তো অলমোস্ট ইট রেজোনেটস মাই জার্নি। তখন আমরা বললাম যে তাহলে তুমি রাস্তায় প্রেম করে দেখাও, শুয়ে দেখাও, বসে দেখাও। এটা আমরা কিন্তু করছি, আই বিলিভ দ্যাট ওয়াজ 19th of March বা 20th of March, তার পরের দিনই হচ্ছে ওই জনতা কারফিউটা, 20th March। হ্যাঁ, যে আমরা ওইটা করে ফিরছি, পরের দিন আমরা জানি জনতা কারফিউ একদিনের জন্য হবে, তারপর আমরা উইল গেট ব্যাক টু ওয়ার্ক। কিন্তু তারপর সেই জনতা কারফিউ অনির্দিষ্টকালের জন্য হবে, এবং এরকম একটা ভয়ানক সময়ের মধ্যে দিয়ে আমরা যাব এবং সার্ভাইভও করব, এবং কালপক্ষ বানাবো, সেটাকে নিয়ে বানাবো, মানে তারপর সেটাকে কমপ্লিটলি ভুলেও যাবো যেরকম একটা মহামারী এসেছিল। এবং কালপক্ষ যে এই জার্নিটা নেবে পুরোটাই। আর তন্নিষ্ঠা এসেছিল অ্যাকচুয়ালি লক্ষ্মীর অডিশনটা দিতে, ট্রুলি স্পিকিং। হ্যাঁ, তন্নিষ্ঠা হ্যাড কাম ফর দিস অডিশন, যেখানে আমরা ওকে মানে আমার মাথায় ছিল যখন আমি কালকক্ষ কাস্ট করছি, রাজদীপের একটু হাঞ্চ ছিল যে না ওকে মানে ওই যে মায়ের মামুনির রোলটা কতখানি, বাট রাজদীপ ওকে ফাইনালাইজ করে যে ওর অত লম্বা চুল, ঠিক আছে আই উইল গো ফর ইট। বাট আই ওয়াজ ভেরি কনফিডেন্ট যে না, তন্নিষ্ঠা হ্যাজ দ্যাট কি বলবো somber as well as that vulnerable area, যেটা আমার ওকে ওই মন পতঙ্গর অডিশন নিতে মনে হয়েছিল আর কি। তো তারপরে মানে কালকক্ষর জন্য দুটো জিনিস ছিল। কালকক্ষর বাচ্চা মেয়েটা যে হয়েছিল অহনা, she was fixed first, এবং অহনার মুখের সাথে বাকিদের মিলছে কিনা সেইভাবে মামুনি এসেছিল। মানে তন্নিষ্ঠার সাথে ওর একটা সামঞ্জস্য যখন আমি দেখলাম যে না ভীষণ ভাবে আছে লুকে, দেন মানে সেখান থেকে তন্নিষ্ঠার কে কালকক্ষের মধ্যে ঢোকানো আর কি। তারপর শ্রীলেখাদিকে মানে পরবর্তীকালে শ্রীলেখাদির কথাটা মানে আমাদের থেকে বেশি অঞ্জনদাকে যখন বললাম তখন বললো হ্যাঁ ওকে ভাবতে পারো। তারপরে ওইরকম একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া। না না এইটাই আমি জিজ্ঞেস করতাম কি যে শ্রীলেখা মুখার্জি এবং তারপরে এখনো মানে উনি তো একজন ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং একজন আর্টিস্ট, এবং তারপরে হচ্ছে সীমা বিশ্বাস, দুজনেই মানে সেই রকম তুখর
অভিনেত্রী। মানে দুটো তো মানে ছবিতেই মানে তোমরা দুজন হ্যাঁ মানে এমন অভিনেত্রীকে নিলে যাদেরকে আমরা হয়তো বহু মানে বছর পরে বাংলা ছবিতে আবার পেলাম। মানে হ্যাঁ এটা কি 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 জিনিস বলছে স্নেহা? হ্যাঁ বল প্লিজ। হ্যাঁ মানে মানে কিভাবে তোমরা মাথায় এলো এবং খুঁজে পেলে কিভাবে, মানে সেই মানে অনেক আগের, মানে আমি বোধহয় ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন বোধহয় 1997-এ এরকম, আমি যদি ভুল না হয়ে থাকি ইয়ারটা এরকম। না ফ্র্যাঙ্কলি শ্রীলেখাদি হ্যাঁ। তারও আগে, হ্যাঁ শ্রীলেখাদি হ্যাঁ, পসিবলি বোধহয়। 1989 বা 90। হ্যাঁ বল। আচ্ছা না শ্রীলেখাদি কে নেবো আমরা ভাবিনি। শ্রীলেখাদি ওয়াজ পিওরলি অঞ্জন দাস সাজেশন, ঠিক আছে? কারণ আমরা তখন অ্যাওয়্যার ছিলাম না, যে মানে চিনতাম না ওনাকে, মানে ছবিটা জানতাম কিন্তু মানে উনি যে শ্রীলেখাদি বা ওনাকে যে পেতে পারবো সেটা উই হ্যাড নো আইডিয়া। তারপর অঞ্জন দা সাজেস্ট করার পর তখন আমরা আচ্ছা ওয়াও, ঠিক আছে। আর সীমা বিশ্বাসেরটা তো আরো অদ্ভুত, কারণ যখন আমরা এই ক্যারেক্টারটা লিখি, সীমা বিশ্বাস যে ক্যারেক্টারটা প্লে করতে জ্যোৎস্না, তখন সীমা বিশ্বাস ওয়াজ দ্য রেফারেন্স, যে ঠিক সীমা বিশ্বাসের মতো দেখতে একটা ক্যারেক্টার, ঠিক আছে। এবার যখন দেখো প্রথম দিকে মন পতঙ্গ আরো ইন্ডিপেন্ডেন্ট টাইপের হওয়ার কথা ছিল, সেখানে কোনো নন অ্যাক্টর হয়তো থাকতো না, একদম সবাই আননোন অ্যাক্টরই হতো। আফটার কালকক্ষ তার রিকগনিশন পেয়ে যায়, মানে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়ে গেল, তারপরে বুসান পেয়ে গেল, মানে আগে বুসান পেয়েছে তারপর ন্যাশনাল অ্যাওয়ার্ড। তখন অঞ্জন দা বললো যে এটাকে আরেকটু বড় স্কেলে ভাবো, তো থিঙ্ক অফ যে এস্টাবলিশড অ্যাক্টরস যাদের তোমরা নিতে পারো। সো সেখানে বিভিন্ন জিনিস ভাবো। তো সেইখানে জ্যোৎস্নার চরিত্র, তখন আমরা ভাবলাম যে কোন কোন চরিত্রগুলোয় আমরা এস্টাবলিশড অ্যাক্টরদের নিতে পারি, কারণ যেহেতু মানে ছবির চরিত্ররা মোস্টলি ফুটপাথ ডোয়েলার, সেখানে আমি একদম খুব নোন একটা অ্যাক্টরকে আমি বলবো যে রিক্সাওয়ালা, এটা তো মানে সবাই ফিট করবে না। অমিত শাহ হয়তো ফিট করবে কিন্তু সবাই ফিট করবে না। তো সেখানে সেই ধরনের একটা দরকার। তো উইচ ক্যারেক্টারস মানে কোন কোন ক্যারেক্টার হতে পারে যেখানে আমরা নোন অ্যাক্টরদের নিতে পারি। তো সেইখানেই একটি চরিত্র উঠে আসে জ্যোৎস্না, এবং সেখানে যখন ফার্স্ট ইয়ার আসে তখন আমরা বলি মানে এখানে তো আমাদের, এটা আমরা ভেবেও বলিনি, আমরা বলি আমাদের মানে ভাবনা তো ছিল সীমা বিশ্বাস, ওনার মতো কাউকে দরকার। তখন অন্তত বলে সীমা বিশ্বাস, আমরা সীমা বিশ্বাসকে কেন অ্যাপ্রোচ করবো না? তো এইগুলোর জন্য তো হ্যাটস অফ টু দ্য প্রডিউসার, মানে ইট ইজ হিজ মানে যে আমরা একেও পেতে পারি। এবং যেটা সারপ্রাইজিং ঘটে সেটা সীমাদির সঙ্গে কানেক্ট করি, সীমাদির সঙ্গে ফোনে কথা বলি, এবং সীমাদিকে স্ক্রিপ্টটা পাঠানো হয়, এবং বোধহয় 1 থেকে 2 দিনের মধ্যে উনি স্ক্রিপ্টটা পড়ে হ্যাঁ করে দেন, মানে ওনার এত ভালো লাগে। মানে আমাদের কাছে ইট ওয়াজ লাইক আ ড্রিম কাম ট্রু, মানে বিশ্বাসই হচ্ছিল না। আর ওনার মতো এত মানে কি বলবো, এত ডাউন টু আর্থ অ্যাক্টর, মানে তোমরা বললে বিশ্বাস করবে না, মানে শুটিং এর সময় মানে উনি আমাদের নমস্কার করতে যাচ্ছেন, আমরা বলি করো কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? বলে না, মানে এটা স্টেজের অভ্যেস যে ডিরেক্টরের পা ছুঁয়ে তারপরে মানে অ্যাক্টিং শুরু করতে হয়। কি ভয়ানক ব্যাপার, মানে এতটাই ডাউন টু আর্থ, এতটাই ভীষণ হাম্বল। মানে ড্রিম কাম ট্রু তো অবশ্যই। মানে আমি যখন ব্যান্ডিট কুইন দেখেছিলাম, আমার মনে আছে আমি চ্যাপলিনে দেখতে গেছিলাম, এবং চ্যাপলিনের তখন মানে অডিয়েন্সটা বুঝতে পারছো ধর্মতলা ওই এরিয়া, এবং সবাই ব্যান্ডিট কুইন তখন ব্যান হওয়ার পরে আবার যখন ব্যানটা তোলা হলো, দেন আফটার দ্যাট তো মানে পিলপিল করে লোক দেখতে এসে, এবং সেখানে লুঙ্গি পরা লোক থেকে শুরু করে এভরিওয়ান ইজ কামিং ফর ওয়ান রিজন। এবং মানে আমি এবং আমার এক হস্টেল রুমমেট গিয়েছিলাম, তো উই ওয়ার কোয়াইট স্কেয়ার্ড যে মানে যেরকম অডিয়েন্সটা দেখতে পাচ্ছি, আবার এখানে মানে কি হতে পারে না হতে পারে। তো বিলিভ মি, দেখার পরে মানুষের যেটা একটা ফিল্ম কতটা ট্রান্সফর্ম করতে পারে, সেটা আমার দুটো ছবি দেখে আমার মনে হচ্ছিল। একটা হচ্ছে ব্যান্ডিট কুইন, একটা হচ্ছে মাসান। মানে মাসানো লোকে দেখতে এসেছিল, আমার মনে আছে আমি রাজদীপ রক্সিতে দেখতে গেছিলাম, মানে লোকে দেখতেই এসছে ওই এমএমএস ক্লিপ বা হ্যানা তেনা ইনিশিয়াল এটা, বাট দেন দ্য ট্রান্সফরমেশন। তো সেখানে আমার মানে ওই সীমা বিশ্বাস, ওই সীমাদি, মানে আইল ওয়ার্ক উইথ হার এভার, মানে মানে এতটাই আমার মনে হয়েছিল যে এটা কি সত্যি রিয়ালিটিতে ঘটছে। এবং যেটা রাজদীপ বললো অ্যাবসলিউটলি, মানে আমি ফোনে কথাটা বলেছিলাম, মানে প্রথমে
আমাদের যে ইপি ছিল প্রতীক কানেক্ট করে, অঞ্জনদা কথা বলে, এবং একই কলে আমিও কথা বলি, এবং সঙ্গে সঙ্গে বলে হ্যাঁ ইউ সেন্ড মি দ্য স্ক্রিপ্ট, আমি পড়ে তোমাদেরকে গেট ব্যাক করছি। এবং এক কথায় মানে আর অন্য কোনো ধরনের এক্সওয়াইজেড এর কোনো ব্যাপারই আসেনি। মানে আমরা যথেষ্ট ছিলাম যে আমরা মানে ছবিটা দেখলে বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি জোৎস্নার চরিত্র মানে কে কি মানে কিভাবে there are certain হচ্ছে। scenes যেটা নিয়ে আমরা we were a little scared যে উনি মানে করবেন তো, এগ্রি মানে করবেন তো, এবং আচ্ছা। যতটা স্ক্রিন স্পেস আছে এটসেট্রা এটসেট্রা। বাট আই থিঙ্ক মানে জেনুইনলি যারা গ্রেট অ্যাক্টর্স হয়, গ্রেট পারফর্মার্স হয়, মানে ইফ উই কল আওরসেলভস স্টোরি টেলার্স, দে আর পারফর্মার্স, দে ডোন্ট বদার কি তার কতটা কি স্পেস দিচ্ছ না দিচ্ছ। अगर किरदार अच्छा है and if that touches their soul, I believe they agree to it. Of আরে course সীমাদি তো there মানে are মানে পেছনে দাঁড়িয়ে কিউ পর্যন্ত দিয়েছে হ্যাঁ মানে যে ওর একদম অ্যাক্টিংটা তো ভালো করতে হবে। মানে আমি যদি ছেড়ে একদম চলে একদম যাই, অন্য কেউ কিউ দিলে হাউ উইল হি অ্যাক্ট? হুম মানে একটা মানে নিউ কামার, সে অ্যাক্টিং করছে, তার রিয়াকশন শট, তার অভিনয় মানে যাতে অসুবিধা না হয়, তাই না সীমাদি পেছনে দাঁড়িয়ে ক্যামেরার পেছনে দাঁড়িয়ে কিউ দিচ্ছে এবং নিজে থেকে তাকে, কিন্তু আমরা বলিনি যে কিউ দিতে। মানে মানে আমরা আমাদের জানি যে প্রোডাকশনে ডেফিনেটলি যে আছে ওনার তারা, শট শেষ, হ্যাঁ মানে এবং আমাদের যারা প্রোডাকশনের লোক এবং তারা আমাকে বলছে যে আরে কি করছো সীমাদিকে দিয়ে তুমি কিউটা দিও না পরের বার। আমি বললাম কেন, সীমাদি তোকে বলেছে? কারণ আমি বলিনি সীমাদিকে কিউ দিতে, সীমাদি নিজে থেকে কিউ দিয়েছে। না এবং সব থেকে বড় ব্যাপার মানে এটা কালকেই আরেকটা কোনো আমাদের কিছু একটা ইন্টারভিউ ছিল, সেখানে আমি শেয়ার করলাম যে এই যে চায়ের দোকানটা উনি মানে ট্রেলারটা তো বোঝাই যাচ্ছে সে রানস আ টি স্টল, চা বেচছেন, ডিম পাউরুটি বেচছেন। তো ওইটা যেখানে সেটটা করা হয়েছিল ওটা একটা অন্য দোকান ছিল, যেটাকে পুরো আমরা ট্রান্সফর্ম করে দেই এইভাবে। তো উনি বসে আছেন এবং লিটারালি লোকে এসে কিন্তু চা খেয়ে গেছে, নট আইডেন্টিফাইং হার যে শি ইজ সীমা বিশ্বাস। বলছে আরে নতুন একটা দোকান খুলেছে, ভালোই হয়েছে, ওই দিকে দোকানগুলো ছিল, এই ফুটপাতে একটা নতুন দোকান খুলেছে, এবং এসে তারা টাকা দিয়ে চা খেয়ে গেছে, বিস্কিট খেয়ে গেছে, এটা হয়েছে। সো সেটা তো মানে দিস অ্যাডস টু দ্য থিং। তার মানে এই যে ব্যাপারটা যেটা আমাদের দেখো, আমাদের ট্রেলারটা আজকে 3 লাখের উপরে পিওরলি অর্গানিক ভিউজ। মানে আজকে যেখানে এত ধরনের প্রমোশনের বুস্টিং এর তারকিব আছে, তরিকা আছে, প্রসেস আছে, হ্যাঁ, তো সেইখানে দাঁড়িয়ে এটা পিওরলি তো নিজের এতেই মানে অর্গানিক্যালি এই ভিউটা হচ্ছে, এবং সেখানে যে ধরনের আমরা কি বলবো, আমি বলবো না ফিডব্যাক, রাদার ইট হ্যাজ বিকাম আ প্ল্যাটফর্ম অফ ডিসকাশন। মানে কারো যদি কাউকে পছন্দ হচ্ছে না, সে নিজে গিয়ে ওখানে আবার লিখে দিয়ে চলে আসছে যে ইউ ডোন্ট নিড টু ওয়াচ। মানে তোমার মানে কেউ একটা বোধহয় লিখেছে যে এই জন্যই আমি বাংলা ছবি দেখি না, তার পেছনে কেউ লিখে দিয়ে এসছে আপনাকে দরকারও নেই তার জন্য, উই ডোন্ট ইভেন নিড ইউ টু ওয়াচ ফিল্মস। তো এইটা মানে যেটা আসছে যে মনে হচ্ছে ভীষণ রিয়েল ক্যারেক্টার্স গুলো, তো এইটা তার একটা উদাহরণ আমি দিতে পারি যে সীমা বিশ্বাস সেলিং tea on the streets of Kolkata in an area like Dharmotala, and people coming and buying tea from her without even understanding or knowing যে ওখানে একটা কিছু শুট চলছে। কারণ এটা অ্যাকচুয়ালি রিহার্সালের সময়টা হয়েছে, তখনও মানে লাইটের অ্যারেঞ্জমেন্টটা হয়নি, তো কেউ বোঝেনি যে ওটা শুটিং এর একটা স্পট, তো লোকে এসে বসে চাও খেয়ে গেছে। আর ও যেটা বললো যে উনি যতক্ষণ মানে এসে যেতেন গ্রিন রুমে বা মেকআপ রুমে হার্ডলি সময় কাটাতেন, উনি খুব মেকআপ নিতেন না, আর আমাদের রিকোয়ারমেন্টও সেটা ছিল নিতেন না, বলে এইটুকু করে দাও, বেস করো, চোখটা জাস্ট একটু আমি নিজেই কাজলটা লাগিয়ে নেবো, টিপ লাগিয়ে গয়নাগাটি গুলো দিয়ে দাও যেগুলো আমাকে পড়তে হবে, আর ও শাড়ি ফাড়ি চলে যেত সেটে, ওখানেও বসে থাকতে ভালোবাসতো, ডিমের অমলেট বানিয়ে বানিয়ে খাওয়াচ্ছে প্রোডাকশনকে। তো শি ইউজড টু লাভ ডুইং দ্যাট।
মানে এরকম না যে আমার শট শেষ হয়ে গেছে আমি দৌড়ে চলে যাই, আই হ্যাভ টু সিট ইন দ্য এসি। মানে আমরা এরকম একটা গরমকালে শুট করছি, মে মাসে ওনার শিডিউলটা ছিল, আর তখন তো খুবই গরম। ভীষণ গরম, মানে শুরু করেছি লু দিয়ে, ফুটপাতে শুটিং করা। হ্যাঁ শুরু হয়েছে লু দিয়ে, তারপরে মাঝপথে হয়ে গেছে কি ওরা শর্মিষ্ঠা কোথায় গেল, তারপরে হচ্ছে ঝড় এসছে, বৃষ্টি এসছে, ঠিক আছে, ওই কি তখন এটা কি সাইক্লোন বোধহয় এসছিল, তারপরে সেটা শেষ হয় আবার মানে ভয়ঙ্কর গরম। হ্যাঁ আর এসে গেছে। তারপরে হচ্ছে যে যেটা আমার মনে হয় যেটা মানে উনি সোয়েট করেন না, মানে এরা স্টেজ করা, হ্যাঁ মানে উনি কিন্তু ঘামেন না, ও মানে সেটা উনিও ঘামেন না, জয়দাও ঘামেন না। হ্যাঁ মানে দফায় ওদিকে আবার হিরো হিরোইন ঘেমে ঘেমে মানে লাট করে দিচ্ছে, কিন্তু এরা সিজনড, মানে দে আর রিয়েলি সিজনড অ্যাক্টরস, মানে এরা দে নো হাউ টু কিপ দেমসেলভস কাম, মানে সেটা তাদের জীবন যাপনে মানে কি বলবো সেই সেন্টলি ব্যাপারটা বোধহয় আছে, যে আমরা কোন সময় খাবো, কোন সময় মেডিটেট করব, কোন সময় জল খাবো, কোন সময় জলে তুলসী পাতা চিয়াই খাবো, মানে আমি সীমাদিকে দেখেছি লিটারালি যে কি খাবার খান, ইভেন জয়দার ক্ষেত্রে কোন সময় জাস্ট কিছু খেলাম না, একটু ফ্রুটস খেলাম, মানে আমরা ঘেমে কালঘাম, যেটা বলছে নায়ক নায়িকা ঘেমে দরদর করে ঘেমে যাচ্ছে, আমার ঘাম দরকার, এত ঘামছে তো সেটা আবার মোছাবার মানে মুছিয়ে আবার ঘাম তৈরি করতে হচ্ছে, কিন্তু এরা মানে দেয়ার মানে কি বলবো ডিভাইন পিপল আমার মনে হয়, যে যারা একদম দে নো হাউ টু কিপ দেমসেলভস ইন এভরি পজিশন। বাট এই গরমটা আমাদের কাজে লেগেছে, কারণ যদি তোমরা ট্রেলার দেখো, দেখবে ভালো করে যদি দেখো, বা যদি তোমরা ফিল্মের ইয়েটাও দেখেছো, যে ধরো যে তুমি যখন লোকগুলোকে দেখবে, there is this always this layer of dirt and this layer of sweat, তো এটা কিছুটা মেকআপ, কিন্তু ওই গরমটা সেটা হেল্প করেছে অফকোর্স। মানে মেকআপটা হচ্ছে বেসিক্যালি আনমেকিং অনেকটাই, মানে কতটা মানে সেটাকে আনডু করা যায় সেটাই মেকআপটা ছিল ওখানে। কিছু জিজ্ঞেস করতে যাচ্ছিল না, আমি এই মানে একটা জিনিস খুব অনেকক্ষণ ধরে আমি এটা তোমাদেরকে বলবো করে ভাবছিলাম, যে মানে তোমরা এই মন পতঙ্গর এত নিয়ে আমরা কথা বলছি, মন পতঙ্গর এই প্রমোশনটা নিয়ে তোমরা একটুখানি প্লিজ বলো। মানে এটা আমি আমি যখন তোমাদের যখন ট্রেলার লঞ্চ হলো, মানে তোমাদের যখন ইভেন্টটা হলো, সেটা তোমরা যখন মানে এখন আমরা যেটা দেখতে পাই যে একটা ট্রেলার লঞ্চ হচ্ছে খুব বড় একটা কোনো মাল্টি স্টোরি অফিসে বা কোথাও একটা হয়তো কোনো একটা কোনো মলে বা কোথাও একটা মানে তাদের ক্লাবে, হ্যাঁ, তো তোমরা সেটা একটা ওপেন একটা রাস্তার মধ্যে একটা স্টেজ ক্রিয়েট করে সেখানে তোমরা ট্রেলার লঞ্চ করলে, এবং তারপরে তোমরা যেভাবে প্রমোশনটা এগোচ্ছ, দ্যাট ইজ ফ্যান্টাস্টিক। মানে সেই ভাবনাটা কিভাবে তোমরা ভাবলে, মানে সেটা কি থিমেটিক্যালি আমি জানি বুঝতে পেরেছি, মানে তোমাদের গল্পের যে থিমটা সেটার সাথে এক্সাক্ট মানে সেটার সাথে যাচ্ছে, কিন্তু সেটাকে কিছুটা কারণ সেটাই কিছুটা কারণ সেটাই যে ফুটপাতে লঞ্চ করার, দেখো এটা একটা কালেকটিভ ডিসিশনই হয় বিটুইন দ্য ডিরেক্টরস, প্রডিউসার, দ্য পিআর টিম, দ্য ডিস্ট্রিবিউটার্স, সবারই একটা কালেকটিভ কনসেনসাসে এই ডিসিশনটাতে আমরা স্ট্যান্ড আউট সামহাউ। মানে আমরা যদি বাকি যে বড় ফিল্মগুলো আসছে মানে আমাদের সঙ্গে, মানে তারা যেভাবে প্রমোশন করবে বা যে প্রমোশন করছে তারা, মানে সেইটার সঙ্গে আমরা কোনোদিনই কম্পিট করে পারবো না, ঠিক আছে, যে মানে উই ক্যানট প্লে ইন দেয়ার ফিল্ড। মানে প্রথম কথা আমাদের ওই বাজেটও নেই, আমাদের ওই স্টার কাস্ট নেই, ঠিক আছে, আমাদের ওই গ্ল্যামার নেই। সো হাউ ডু উই স্ট্যান্ড আউট, ঠিক আছে, মানে ওই ফিল্ডে খেলে তো আমরা কোনোদিনই জিততে পারবো না। তো এই ফিল্ডে খেললে মানে জেতার হয়তো একটা সম্ভাবনা তৈরি হতে পারে, মানে বা কিছুক্ষণ খেলবার একটা সম্ভাবনা তৈরি হতে পারে, সেইখান থেকেই যে কিছু একটা অন্যরকম ভাবতে হবে। তো সেইখান থেকেই ভাবনাটা যে হাউ ক্যান ইউ মানে একদম কাট দ্য ব্যারিয়ার এন্ড রিচ টু দ্য পিপল, লেটস সি whether it works or not. আর যেটা ভীষণভাবে যেটা তুমি বললে যে থিমেটিক্যালি, তো ওই কানেকশনটা করার আমাদের মনে হয়েছিল যে খুব দরকার আছে, কেন যেটা যেহেতু
আলটিমেটলি তুমি একটা খুব সাধারণ মানুষকেও যখন কে বলবে যে আমি একটা ছবি করেছি বা এটা দেখতে আসুন, কে আছে, এই প্রশ্নের সম্মুখীন হতেই হবে। আর তুমি যদি সেটা না করে মনে করো যে আই ওয়ান্ট টু জাস্ট গেট ইনটু দ্যাট নিশ, সেখানে ডিরেক্টলি প্রশ্নটা না থাকলেও কিন্তু সেখানে ওটা খোঁজ থাকছে যে আচ্ছা সেই নিশের কারা আছে, মানে সেখানে সেটাও কিন্তু একটা ব্র্যাকেট, সেটাও কিন্তু একটা ব্র্যাকেট যে এই আচ্ছা এই ব্র্যাকেটে এরা পড়ছে, এই ব্র্যাকেটের বাইরে এরা পড়ছে। তো মন পতঙ্গ বাই ডিফল্ট ইজ ব্রেকিং ব্র্যাকেটস বাই ব্রেকিং বাউন্ডারিজ। সেটাই মন পতঙ্গর কিন্তু মানে বুনিয়াদ, দ্য কোর অফ মন পতঙ্গ ইজ দ্যাট, যে মানে ছবিটার মধ্যেও কোনো বাউন্ডারি সে মানতে রাজি নয়। তাহলে যদি সেটা হয় তাহলে মানে এইটা যে সাধারণ মানুষ কানেক্ট করতে পারবে না এটা একদমই না, যেটা আমরা বারবার বলবার চেষ্টা করছি যে আমি যখন মানে তোমাদের মতন যারা ইয়াং অডিয়েন্স বা তাদের থেকেও যারা ইয়াং অডিয়েন্স হু আর ইন দেয়ার আর্লি 20s, যারা বাইরের সিরিজ দেখছে, সিনেমা দেখছে, নানান রকম জিনিস দেখছে, তখন হচ্ছে তখন তো তারা ওইটা ভাবছে না যে আমি কাকে দেখছি। দ্যাট ইজ নট দ্য ফ্যাক্টর। আই এম হুকড বাই দ্য থিং which I am seeing, the content which I am seeing, and that is why I am watching that. আমি এন্ড অফ দ্য ফাকিং ওয়ার্ল্ড দেখতে গিয়ে ভাবছি না যে ওই ছেলে মেয়ে দুটো কে, তার ব্যাকগ্রাউন্ড কি, তারা কি স্টার্স না তারা স্টার্স নয়। আমি ডার্ক দেখতে গিয়ে সেটা ভাবছি না। আমি যে কোনো মানে আমি সাধারণভাবে কিন্তু ইয়াং অডিয়েন্স এইটা ফলো করছে। তো তাহলে আমার ভাষাতে আমি যখন কথা বলছি তখন এই ফ্যাক্টরটা কেন হবে? ফ্যাক্টরটা এই কারণে হচ্ছে বিকজ আই এম নট বিং এবল টু কানেক্ট উইথ পিপল অ্যাকচুয়ালি। আমরা কতটা পারছি আমি সেটা জানি না, কিন্তু কোথাও সেটা করার খুব প্রয়োজনীয়তা আছে। এবং যেটা যেখানে দরকার, আমার মনে হয়েছিল, আমাদের মনে হয়েছে এটাতে সীমা বিশ্বাসকে দরকার, we tried for it, we got her. না পেলে অন্য কেউ ডেফিনেটলি করতে। এবারে প্রত্যেকটা জিনিসেরই সেইভাবেই আমার মনে হয় মানে অ্যাজ মেকার্স বা অ্যাজ স্টোরি টেলার্স তুমি যখন বুনছো গল্পটাকে, তো তোমার মনে হচ্ছে যে এই ক্যারেক্টারটা এই মানুষটা ফিট ইন করে, কারণ তোমার কল্পনায় সেটা চলছে। এইটা কোথাও একটা এই কানেক্টিং বা কানেক্টিভিটিটা তৈরি করবার জন্য মনে হয়েছে যে প্রচারটা পথে নেমে হওয়া উচিত। এবং যেটা ট্রেলার লঞ্চটার ক্ষেত্রে তো ভীষণভাবে ছিল যে এই যে মানুষগুলো যারা আমাদের সাথে বেশ কয়েক মাস থেকে ফিল্মের সময়, শুটিং এর সময় কাজ করলো, এবং তারা তো কোনোভাবেই কানেক্টেড হতে পারবে না যদি আমরা এটা একদম অন্যত্র জিনিসটাকে করি। মানে দেখো ইন্টেলেকচুয়ালাইজেশন করাটাও কিন্তু ভীষণ একটা মানে বক্সে পুরে দেওয়ার প্রসেস। সেটা কিন্তু মন পতঙ্গের মধ্যে দিয়েও বলা হবে যে মানে এই প্রসেসটা কিন্তু ইজ আ প্রসেস অফ আদারাইজেশন। তুমি আদার, তুমি অপর, তুমি এটা বুঝবে না, এটার ওপর আমারই শুধু অধিকার আছে। কিন্তু কোথাও মানে ইনসিকিউরিটি তোমাকেও গিলে খাচ্ছে, আমাকেও গিলে খাচ্ছে। তাহলে এই কানেকশনটাকে কেন অ্যাড্রেস করা হবে না? আওয়াজ হচ্ছে, হ্যাঁ আমি বুঝতে পারছি না সেটা। এবারে আবার বন্ধ হয়ে গেছে। হ্যাঁ না না হচ্ছে না। ঠিক, হ্যাঁ না বুঝতে পেরেছি। তোমাদের এই মন পতঙ্গ ছবিটা নিয়ে আমরা দুজনেই খুবই এক্সাইটেড। মানে আমি একটা জিনিসটা জিজ্ঞাসা করছি, আমি জানি না তোমরা হয়তো নাও বলতে পারো, সেটা হচ্ছে যে ছবিটার মধ্যে কি কোনো রকম কোনো পলিটিক্যাল কিছুকে কনটেক্সট করা হবে না? আমি জাস্ট একটা জিহাদি বা একটা কোনো এরকম সাউন্ডের একটা স্কেপ শুনলাম একটা ট্রেলারের মধ্যে, তো আমি জাস্ট সেই কারণে জিজ্ঞাসা করলাম যে মানে একটা হিন্দু মুসলিম কোন একটা ইয়ের কানেকশন, মানে আমি ট্রেলারের মধ্যে একটা শুনলাম জিহাদির কোন একটা কানেকশন, মানে একটা সাউন্ড ডিজাইনিং এর পার্টে মনে হলো জাস্ট।
না না, ও মানে লাভ তুমি জিহাদ। জিহাদি বলতে কি লাভ জিহাদের? হ্যাঁ 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 আমার এরকম। কিন্তু সাউন্ডটা করছে না, কারো একটা সাউন্ড কিন্তু করছে। হ্যাঁ হ্যাঁ, লাভ জিহাদের কথা বলছো তো বলো। তুমি? হ্যাঁ 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 না, হ্যাঁ হ্যাঁ। লাভ জিহাদ অ্যাজ ইন যে দেখো, মানে যেহেতু এখানে কি কোনো মানে হিন্দু মুসলিম বা এখানে কোনো পলিটিক্যাল কোনো কমেন্টস বা এরকম, মানে আমার জাস্ট মনে হলো এটা। হ্যাঁ হ্যাঁ বলছি সেটা দেখো, প্রথম কথা হচ্ছে হিন্দু মেয়ে এবং মুসলমান ছেলে, গ্রাম ছেলে পালিয়ে এসছে। তো তারা মানে তাদের এই সম্পর্কটা অ্যাকসেপ্টেড হবে না গ্রামে, সেই জন্যই তাদের পালিয়ে আসা। তো এখানে যদি ওই অ্যাঙ্গেলটা কেউ খুঁজতে চায়, অফকোর্স দ্যার ইজ আ অ্যাঙ্গেল বিকজ ইটস অ্যান ইন্টারফেথ কাপল, ঠিক আছে। আর কিন্তু সেটা তারা আমার যে মনে হয় ক্রাইসিস ছবিটা, গুলো ফেস করবে, হ্যাঁ মানে সেখানে রিলিজিয়ন অফকোর্স প্লেজ আ রোল ইন দ্যাট, কিন্তু যেটা ইউজুয়ালি আমরা ভাবি লাভ জিহাদ এই দিকে যাবে, সেটা একেবারেই সেরকম নয়। ইট ইজ নট হোয়াট ইউড ইমাজিন ওয়্যার থিংস উইল টেক দেম this অর will আদার্স। actually lead to, হ্যাঁ হ্যাঁ, কিন্তু মানে অফকোর্স মূল পলিটিক্যাল কমেন্ট্রি তো আছেই, মানে যেহেতু ইটস আ সোশ্যাল ফিল্ম, সো অফকোর্স দেয়ার ইজ আ মানে ডিফারেন্ট কাইন্ডস অফ পলিটিক্যাল কমেন্ট্রি, এবং সেই পলিটিক্সটা শুধু মানে দেশীয় রাজনীতি না, মানে ইট ইজ সেক্সুয়াল পলিটিক্স, ইট ইজ জেন্ডার পলিটিক্স, ইট ইজ সোশ্যাল পলিটিক্স, বিভিন্ন জিনিসকে অ্যাড্রেস করা হচ্ছে। এবং একদম ইট ইজ নট যে আমি শুধু একটা জিনিসকে অ্যাড্রেস করছি আর একটা জিনিসকে অ্যাড্রেস করছি না। ইট অ্যাড্রেসেস মেনি থিংস, বাট ইট ইজ নট দ্য প্রাইমারি থিং দ্যাট দ্য ফিল্ম ডাজ। প্রাইমারিলি it is about exploring desire, এবং desire কে explore করা মানে freedom কে explore করা, মানে it is an ode to freedom and what you will have to do for freedom, মানে the cost of freedom is high বলে না, সেইটাই তো। এবং আরেকটা জিনিস হচ্ছে মানে এই সিনেমাটা ট্রেলারটা আমরা যখন দেখেছি অনেক মানে সবাই দেখেছি যে এত বোল্ডনেস বা একটা মানে সেক্সুয়ালিটিকে একটা দেখানো হচ্ছে, মানে সেটা তোমরা লিখেছো এবং সেটা তোমরা করেছো, প্লাস হচ্ছে মানে সেটাতে আবার সেন্সর কে সার্টিফাই করা, মানে এই প্রসেসটা কিভাবে হলো? মানে যে ন্যাচারালি যেটা হয় যে গল্পটা যেভাবে বিল্ড আপ হচ্ছে সেটাকেই এক্সিকিউট করে দেখানো এবং তারপরে সেটাকে সেন্সর বোর্ডে একটা কানেক্ট করানো, মানে এটা পুরো প্রসেসটা কিভাবে হলো যদি একটু বলো ছোট করে। দেখো, আমরা যেহেতু প্রথমেই বললাম যে অনেকেই বলে যে গল্পের খাতিরে সেক্সুয়ালিটি, তা আমরা বলি সেক্সুয়ালিটির খাতিরেও গল্প আসতে পারে, কারণ যখন ইউ আর টকিং অ্যাবাউট ফ্রিডম, ফ্রিডমের পরে কিন্তু সেক্সুয়াল ফ্রিডম, মানে আজকের দিনে আমরা অনেক সময় বলি যে আজকের জেনারেশনকে দেখে আমার যেটা মনে হয়, there is a lot of free sex but there is no sexual freedom, এখনো কিন্তু আমরা সেই জায়গায় পৌঁছইনি, এবং সেটাও কোথাও আমাদের ফিল্মে এক্সপ্লোর করা হচ্ছে। এবং যখন আমরা সেক্সুয়াল ফ্রিডমের কথা বলবো সেইখানে কিন্তু, এবং যখন আমরা ফ্রিডম ইন জেনারেলের কথা বলবো সেখানে কিন্তু ফিজিক্যালিটি, সেক্সুয়ালিটি, নিউডিটি এই জিনিসগুলো এসে যায়। মানে আজকের দিনে 2024-এ দাঁড়িয়ে আমি কেন একটা সেক্সুয়াল সিনকে আর একটা ফুচকা খাওয়ার সিনকে বা একটা রথ দেখার সিনকে আলাদাভাবে ট্রিট করব? I should not do that. মানে ওই জিনিসটাকে আজকাল তাকে তুলে রাখবার মতো জিনিস নয় ওটা। It is as normal and as natural as any other activity on the planet. তো আমাদের কোথাও মানে মানে উদ্দেশ্যই ছিল জিনিসটাকে এইভাবে মানে ট্রিট করার দরকার আছে। এরপর যখন আমরা অ্যাক্টরদের কাস্ট করি তাদের আমরা বলি যে কিছু কিছু জিনিস এইগুলো করতেই হবে, whether you are comfortable with that or not. এবার এই জিনিসগুলো হয়ে যাওয়ার পর বাকি জিনিসটা হচ্ছে তোমরা কতটা কমফোর্টেবল, নাও ইউ উইল ক্রিয়েট, যে কতটা তোমরা কমফোর্টেবল সেইটাই আমরা রাখবো, কারণ যদি তোমরা মানে ইয়োর ডিসকমফর্ট শুড নট শো অন স্ক্রিন। সো ইট ওয়াজ আ মানে কি বলবো, ইট ওয়াজ আ মিলিত এফোর্ট অফ 3 to 4 months অফ ওয়ার্কশপ, যেখানে এই জায়গাটা তৈরি হয়।
এবং তারপরে এক্সিকিউশন তো হয়ে যায়। অফকোর্স দেয়ার আর ডিফারেন্ট সিনেম্যাটিক ডিভাইসেস, যেভাবে জিনিসগুলোকে শুট করা হয়েছে, যেভাবে এক্সিকিউট করা হয়েছে। এন্ড ফাইনালি আমরা সেন্সরের ক্ষেত্রে বলবো সেন্সর হ্যাজ বিন ভেরি সেন্সিবল এবং খুবই ম্যাচিওর। মানে অফকোর্স দেয়ার হ্যাভ বিন সার্টেন চেঞ্জেস, কিন্তু কোনো সিন কাটতে হয়নি, খুব মাইনর জিনিস ব্লার করা হয়েছে, খুব মাইনর কিছু ডায়লগস একটু একটু টুইকিং হয়েছে, বাট নো সিনস হ্যাভ বিন রিমুভড। এন্ড মোটামুটি মানে ডিরেক্টরের ভিশনটা দর্শক অব্দি পৌঁছবে। রাজদীপ একটু তুই মিউট কর তো, একটু মিউট কর মাইকটাকে। হ্যাঁ, সাউন্ডটাও তোর থেকেই আসছে, তোর মাইকেই সাউন্ডটা রয়েছে। হ্যাঁ একদমই আবার রাজদীপ প্রায় পুরোটাই, হ্যাঁ ঠিক আছে, পুরোটাই ও মানে ঠিকঠাক ভাবেই যেটা বললো আমিও একই কথাই বলবো। আর দুটো জিনিস ছিল শুধু যেটা ও মেনশন করলো না, যখন আমরা এই ছবিটা করতে নামি আমাদের মাথায় যে ইন্টারন্যাশনাল ভার্সন বলে একটা জিনিস যেটা হয়, যেটা আমাদের ফেস্টিভ্যালে যাবে বা মানে সেটা আমরা এক্সপ্লোর করবো, উই ওয়ার ভেরি মাচ ক্লিয়ার অন দ্যাট। তাই জন্য ছবিটা ধরো তৈরির পরে যে সময়টা নিয়েছে টিল প্রেক্ষাগৃহে যাওয়া অবধি, এই সময়টা এই কারণেই লেগেছে। মানে 23-এ তো ছবিটা রেডি হয়ে গেছিল, দেন ইট ওয়েন্ট টু ডিফারেন্ট ফিল্ম ফেস্টিভ্যালস, এবং তারপরে 24-এর শেষে এসে রিলিজটা হচ্ছে, এটাই রিজন। তো ওইটাতে আমরা যে অপটিমাম ফ্রিডমটা নেব ইন মেকিং হোয়াট উই ওয়ান্ট টু মেক, এবং উই গট দোজ অ্যাক্টর্স যারা কমফোর্টেবলি এই জিনিসটা করতে রাজি হয়েছে, এবং মানে উইদাউট এনি ইনহিবিশনস তারা জিনিসটাকে করেছে। প্লাস যেটা রাজদীপ বললো যে উই ওয়ার ভেরি মাচ অন দ্যাট অ্যাসপেক্ট অফ দ্য থিং, যে ওদের কমফর্ট জোনটা থেকে বার করে যাতে না দেওয়া হয়, মানে যদি ওদের ভালো না লাগছে দেন উই উইল নট ডু দ্যাট। এটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট ছিল, এবং তাই জন্য জিনিসটা খুব মিউচুয়ালি জিনিসটাকে কোরিওগ্রাফ করা হয়, যে কোনটা হওয়া সম্ভব, কতটা মানে কতটার থেকে বড় কথা উইকেন, মানে তুমি রাস্তার বাসিন্দা, ইউ আর আ কাপল, ইউ ওয়ান্ট টু মেক আ ফ্যামিলি, তুমি সেখানে থাকছো, তোমার সবকিছুই সেখানে, তো সেখানে তোমার লাভ লাইফটাও তো সেখানেই এক্সিস্ট করছে। এই জায়গা থেকে ইট বিগ্যান, ইফ ইউ আর সো ডিপলি প্যাশনেট অ্যাবাউট ইচ আদার, সো ইউ ক্যান গো টিল এনি এক্সটেন্ট এনিওয়ে। এবং একদম সদ্য একটা কাপল যারা জাস্ট মানে পালিয়ে এসছে গ্রাম থেকে, এন্ড দে আর একদম। ট্রাইং টু মানে ফুলফিল দেয়ার কনজুগাল ইউনিটি, যেটা তারা করতে পারছে না ওই রাস্তার ওপর। সো এবং ডেসপারেশন এবং প্যাশন দুটোই বার্ন, তো সেই জায়গাটা ওদেরকে মানে দ্যাট ইজ ওয়াই দ্য ওয়ার্কশপস ওয়ার নিডেড, এবং ওদের ওই কমফর্ট জোনটা দেওয়া, মানে যেটা আমাদের মনেই হয়েছিল যে ইফ দিস ফেলস, বিকজ আমি আবারও বলছি, বিকজ এটা ইন্ডিয়াতে বা আমাদের দেশে রিলিজ ওয়াজ ওয়ান পার্ট অফ ইট, আর ওয়ান বিগ পার্ট অফ ইট ওয়াজ দ্য ইন্টারন্যাশনাল জার্নি বা ফিল্ম ফেস্টিভ্যাল সার্কিট। তো প্রথম যেহেতু ওই পার্টটা ছিল, তো উই ওয়ার ভেরি ক্লিয়ার যে এইটা এই অবধি চেষ্টাটা তো আমাদের নিতে হবে, এবং সেখানে যারা মানে অভিনয়টা করবে তারা কিভাবে করতে পারবে, তো উই গেভ দ্যাট মাচ এফর্ট অ্যান্ড টাইম ইন দ্য প্রেপ, যাতে মানে সে अगेन আই এম সেইং ইট ইজ আ পারফরম্যান্স, মানে মানুষ কিভাবে লাভ মেকিং করে, কিভাবে সেক্স করে, দ্যাট ইজ আনাদার অ্যাসপেক্ট অফ ইট, কিন্তু তুমি যেটা দেখছো সেটা তোমাকে যে মানে তোমাকে ছুঁচ্ছে বা ইউ আর গেটিং অ্যাট্রাক্টেড, সেডিউসড বা লাভিং ইট, এই জায়গাটা আলাদা জিনিস। সো ইট ইজ অ্যাবসলিউটলি আ পারফরম্যান্স হুইচ দে আর গিভিং। একদমই মানে যেরকম এই যে ড্রামাটা তৈরি হচ্ছে, তুমি মানে যে কোনো সিনই কিন্তু একটা ড্রামা তৈরি করছে। সো ইভেন a sexual scene is also creating a drama, a comedy scene is also creating a drama, মানে একটা murder scene is also creating drama. ওই ড্রামার উতরাও as if noise হচ্ছে। হ্যাঁ হ্যালো,
এই ড্রামার ছাড়াও উত্তরাও এই যে কোরিওগ্রাফিটা এটা কিন্তু রাখতে হবে, এবং সেটা কিন্তু মানে ইটস আ মানে ভেরি মানে কি বলবো মানে বিশেষত যারা যেহেতু আমার মানে উই আর ভেরি কমফোর্টেবল ডুইং সেক্সুয়াল সিনস, নট ইন আ মানে ওই তোমার ওটিটিতে যেভাবে দেখানো হয় যে শুধু সিডিউস করার জন্য, নট দ্যাট, বাট ভেরি ন্যাচারাল ওয়েতে সেক্সুয়াল সিনস। মানে আমাদের প্রথম সিনেমা যেটা লোকে জেনেছিল দ্যাট ওয়াজ 3 on a Bed। তো সেখান থেকেই যে দুটো মানুষ যখন একে অপরের প্রতি দুটো মানুষ যখন একে অপরের প্রতি অ্যাকচুয়ালি আকর্ষণ ফিল করে, দে ক্যানট পারফর্ম অন স্ক্রিন, সেটা দেখতে ভালো লাগে না। So actually you have to stop feeling physically attracted to each other, but then that has to be created by acting, and then only that looks good on screen. তাই জন্য এটা তুমি ইতিহাসে দেখবে most of couples when they have actual couples, তারা যখন মানে রোমান্টিক রোলস করেছে বা খুব প্যাশনেট রোলস করেছে, those things have not worked. মানে যেটা কেট উইন্সলেট আর এ বলে যে উই আর Like brother ব্রাদার্স sister. বেসিক্যালি। হ্যাঁ, মানে এটা লিওনার্ডো এটা ডিক্যাপ্রিও, ওদের কেট বিখ্যাত। উইন্সলেট যেটা বলে। হ্যাঁ, যেটা বলে সেটা মানে সেইটা আমার মনে হয় সেই ফ্রেন্ডশিপটা ভীষণ দরকার টু টু গেট দ্যাট পারফরমেন্স ডান। তো যেটা এই দুজন আমাদের কাছে যখন এরা শুরু করে, দে মানে ওই মানে ওরা এখন এই ভাই এটা দে, এটা কর, এখন এটা করতে, মানে এই যে ব্যাপারটা, এটা না হলে ও ভাই ভাই যতক্ষণ না ব্যাপারটা। হ্যাঁ মানে ওই ওই ফ্রিডমটা যতক্ষণ না ভেতর থেকে ও এক্সারসাইজ করতে পারছে, ও কি করে পারফর্ম করবে? এইটা মানে ঠিকই। হ্যাঁ, উই হ্যাড টু গিভ টাইম টু দ্যাট, দ্যাটস ট্রু। বাট যেহেতু আমরাও এই ট্রিপটাতে ছিলাম যে না আমাদের উই উইল গো টিল দিস পয়েন্ট, এবং যেহেতু আমাদের ওই যেটা আমি বললাম যে আমাদের কাছে মানে শুধু যদি আমরা ভাবতাম যে না দিস ইজ আ ফিল্ম উইচ হ্যাজ টু গেট রিলিজড হিয়ার এবং আমাদের দিস ইজ হোয়াট উই জাস্ট ওয়ান্ট টু ডু, তাহলে হয়তো এক ভাবে ভাবনাটা হতো। কিন্তু যেহেতু সেটা নয়, তাই জন্য ভাবনাটা ওই ওই জোন অবধি আমরা যেতে পেরেছি, এবং সেখান থেকে যেটা ও বলছে যে সেন্সর মানে দ্যাট অলসো টুক আ লং টাইম, কিন্তু দে হ্যাভ বিন রিয়েলি জেনারাস এন্ড ভেরি সেন্সিবল, এবং এবং অ্যাটলিস্ট আমরা যাদের ফেস করেছি দে ওয়্যার লাইক ভেরি ক্লিয়ার যে দিস ইজ নট টু সিডিউস পিপল, মানে দিস ইজ নট লাইক ফর দ্যাট রিজন, লাইক দেয়ার ইজ আদার থিংস which are being expressed through the sexuality. যে ইউ আর টকিং অ্যাবাউট ফ্রিডম, ইউ আর টকিং অ্যাবাউট প্রতিবাদের ভাষা। সো পিপল দেয়ার, ইট ইজ নট ভাবার কোনো কারণ নেই যে ওখানে যারা বসে আছে তারা কিছু বোঝে না, একেবারেই না সেটা। এবং তাই জন্য তারা মানে হ্যাঁ, যেটা ইন্ডিয়ার কিছু তো প্যারামিটার্স আছে, ইউ ক্যানট ডিনাই দ্যাট, তো সেটা সেইটুকুই হয়েছে। হ্যাঁ বলো। আমরা খুবই মানে আমরা সেটাই আর কি ভাবছিলাম, আমরা কাজটা নিয়ে হ্যাঁ সত্যি মানে আমরা গতকালকে আলোচনাই করছিলাম, গতকালকেই বোধহয় আমি আর স্নেহা, যে আমরা কালপক্ষ দেখতে গেছিলাম বোধহয় ওই মানে এক সপ্তাহ জাস্ট বেরিয়েছিল, মানে হয়তো 4 থেকে 5 দিন আমরা তখনই গেছিলাম। তো কালপক্ষ এবং ঝিল্লি পরপর দুটো আমরা দেখেছিলাম, মানে একদিনে অবশ্যই নয়, মানে আলাদা আলাদা। তো এবারও আমাদের মন পতঙ্গ দেখার খুব ইচ্ছা আছে। তো আমরা প্রায় 1 ঘন্টার উপর আলোচনা করে নিলাম। তো তোমাদের কেমন লাগলো বলো ওভারঅল? আর মন পতঙ্গ নিয়ে যদি লাস্টে একটু দর্শকদের মানে বলো, মানে 13 তারিখ রিলিজ করছে, এবং মানে কবে থেকে প্রি বুকিং কি শুরু হয়ে গেছে? না না প্রি বুকিং জেনারেলি যেটা বুক মাই শোতে হয় 3-4 দিন আগেই হয়তো ব্যাপারটা আসবে, বিকজ there is a very 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 big release in the first week of December. সেটা মানে ভারতবর্ষ জুড়ে বা ভারতবর্ষের বাইরেও বোধহয় রিলিজটা রয়েছে। So we are also keeping an eye on it, যে মানে সবাই সেটা নিয়ে একটু থেমে রয়েছে আর কি, যে কিভাবে কি পাচ্ছি না পাচ্ছি হোয়াট এভার। এবং তার সাথে সত্যি কথা বলতে গেলে বড়দিনে প্রচুর বড় বড় ছবিও আছে, মানে আমাদের উইকটার পরের উইকে, তারপরে সো তার মধ্যে আমরা পথে নেমে ভায়োলিন বাজিয়ে পোস্টার ধরে অনেক মানে
বলবার চেষ্টা করছি। তো দেখা যাক সেটা কতদূর কি দাঁড়ায়, কিভাবে কি হয়। তো বুক মাই শোতে অলরেডি জিনিসটা রয়েছে, তো প্রি বুকিং টেন্টেটিভলি 13 থেকে 4-5 দিন আগে আই বিলিভ সেটা স্টার্ট করবে। সেটা আমরা অ্যাকর্ডিংলি আমাদের ফেসবুক পেজে বিভিন্ন যেভাবে আমরা মাধ্যমে ডিজিটাল মাধ্যমে যেভাবে জানাবার সেটা জানিয়েই দেব। হল লিস্টও সেরকমই টাইমেই আসবে। আর যেটা আর দর্শককে দর্শকের বারবার আমরা কাছে বলছি, appeal, হ্যাঁ, যেটা দর্শকের মানে কাছে যেটা appeal যে মানে there is a complexity with the distribution system. না, এটা অন্য কারোর হচ্ছে। হ্যাঁ বল। তো there is a complexity with the distribution system. মানে নতুন ছবির হল পেতে এবং হলে থাকতে একটা কষ্ট হয়, তাকে একটা স্ট্রাগল করতে হয়। তো যারা ট্রেলারটা দেখেছেন, ট্রেলারটা দেখে সিনেমাটা দেখতে ইচ্ছুক, বা যারা জানে মানে যারা এখনো সিনেমাটা সম্বন্ধে জানে না, তাদের যদি অন্যরা জানায়, এবং যারা দেখতে চাইছে সিনেমাটা, তারা যাতে ওয়েট না করে, সিনেমাটা যাতে প্রথম উইকেই প্রথম 3 দিনের মধ্যে যত লোকে বুক করে সিনেমাটা দেখবে, তত আমাদের সিনেমাটাকে হলে রাখতে সুবিধা হবে, তত আমাদের আরো দর্শকের কাছে পৌঁছতে সুবিধা হবে। তাই আপনাদের সকলের কাছে একটাই অ্যাপিল, 13 তারিখে সিনেমাটা রিলিজ করছে, এবং আপনারা যারা দেখতে চাইছেন একদম মানে সময় নষ্ট না করে ছবিটা দেখে ফেলুন, এবং দেখে ফেলে আমাদের সঙ্গে কথা বলুন সোশ্যাল মিডিয়ায়। যদি ভালো লাগে, খারাপ লাগে, যাই লাগে, লোকের কাছে অন্য লোকের সঙ্গে কথা বলুন, কারণ উই আর অ্যাবসলিউটলি ডিপেন্ডেন্ট অন ইয়োর ওয়ার্ড অফ মাউথ টু রিচ টু দ্য পিপল। একদমই, আমিও একটাই কথা বারবার সবাইকে বলছি যে মানে যদি দেখবার কারো ইচ্ছে হয়ে থাকে, এবং মানে সেটা কিন্তু একটা কিউরিওসিটি আমরা বুঝতে পারছি যে হ্যাঁ আছে, মানে এই যে তোমরা আমাদের সাথে কথা বলছো, তোমাদের কিউরিওসিটিটা এক্সপ্রেস করছো, তো সেরকম বহু মানুষের মধ্যেই ছবিটা নিয়ে একটা খোঁজ বা একটা কি বৃত্তান্ত সেটা রয়েছে। তো সেটা যখন তৈরি হয়েছে, মানে ফেলে না রেখে শুভ শীঘ্রমের মতনই যে যখন রিলিজ হচ্ছে মানে একদম প্রথম ধাপেই আপনারা দেখে ফেলুন ছবিটা, দেখে কথা বলুন। খারাপ মন্দ ভালো যাই হোক না কেন, যত কথাটা বাড়বে তত ছবিটার বেঁচে থাকার সম্ভাবনাটা কিন্তু তৈরি হবে। মানে লড়াইটা টেকার লড়াই ঠিকই, এবার টিকে থাকবো কিনা সেটা জানি না, কিন্তু বেঁচে থাকার ইচ্ছেটা বড্ড বেশি আমাদের। তো তাই জন্য বাঁচিয়ে রাখতে গেলে ছবিটা প্রথম দিকেই দেখতে হবে, এবং যত প্রথম 3 দিনের মধ্যে দেখা যায়, দ্যাট উইল গিভ আস দ্যাট বুস্ট বা ব্যাকআপ, মানে আপনাদের বুস্টেই কিন্তু ছবিটা বেঁচে যাবে, বেঁচে থাকবে, এটাই বলে। একদমই তাই। আমরাও চাই, এবং আমরাও খুব এক্সাইটেড এবং আশাবাদী যে ছবিটা কালকক্ষের মতনই একটা সুন্দর জায়গায় যাবে। খুব ভালো লাগলো তোমাদের সাথে আড্ডা দিয়ে এবং গল্প করে, মানে অনেকটা ক্ষণ আমরা একসাথে কাটালাম। আরো পরে অবশ্যই আরো আড্ডা হবে মন পতঙ্গের পরে, রিলিজের পরে, অবশ্যই অবশ্যই একদম, মানে তখন অন্যরকম আড্ডাটা করা যাবে। আজকে যেরকম মানে একটা ওভারঅল কথাবার্তা হলো, কিন্তু আমাদেরও ভীষণ ভালো হলো না। আমি ভাবতেই পারছি না 1 ঘন্টা 22 মিনিট 50 সেকেন্ড হয়ে গেছে, বাট উই আর স্টিল মানে কি বলবো, বাবলিং উইথ এনার্জি। আমার মনে হচ্ছে রাত 10:30টার সময়, 10:25 বাজে। ইউজুয়ালি ইন্টারভিউ ঝিমিয়ে পড়ি, এখানে তো আমি ইন্টারভিউর আগে ঝিমোচ্ছিলাম। না, ভেরি নাইস। আমরা খুব এনজয় করলাম তোমাদের সাথে আড্ডা দিয়ে। অনেক শুভেচ্ছা ছবিটা নিয়ে। থ্যাংক ইউ সো এবং থ্যাংক ইউ সো মাচ। একদম ভালো হোক, এবং আমরাও ছবিটা দেখে তোমাদেরকে জানাবো কেমন লাগলো। অবশ্যই 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 আমরা সেটার ভীষণ আশায় থাকবো, এবং তোমাদের থ্রু দিয়ে যাতে আরো শত শত মানুষের কাছে বার্তাটা পৌঁছয়, এবং তোমাদের মতন ইয়াং অডিয়েন্সের কাছে বার্তাটা পৌঁছয়। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানে সেটা যদি হয় তাহলে ডেফিনেটলি মানে এই যে প্রচেষ্টাটা তোমরা করছো আমাদেরকে নিয়ে আড্ডা দিয়ে, মানে সেটাও মানে দ্যাট উইল গেট ইটস ডিউ রেজাল্ট আর কি, এটাই বলতে। একদম। খুব ভালো থেকো এবং দেখা হবে। তোমরা থেকো।
তোমরাও ভালো থেকো একদম। শুভরাত্রি, একদম একদম শুভরাত্রি, এবং যারা শুনলো তাদেরকেও শুভরাত্রি।